আচ্ছা, রানা তো এমন ছিল না, ও হঠাৎ করে এত চেঞ্জ কিভাবে হলো? আগের সেই খ্যাত দেখতে রানা নেই, হঠাৎ ওর মধ্যে লুজারের যে অভাবটা ছিল সেটা কেন নেই? রানা কি আমাকে ভালোবাসে না? নিজেই তো বলেছে আমাকে নাকি বাজি ধরে প্ল্যান করে এই পরিস্থিতিতে এনেছে। কিন্তু কি চায় ও? আমাকে কেন ডিভোর্স দিতে চাচ্ছে? এতটাই খারাপ আমি? আমাকে একটু সহ্য হচ্ছে না কেন? আর রানার কথাই বা কি বললো? আমি নিজেই তো বুঝতে পারছি না আমার কি হলো। জুনিয়র একটা ছেলে আমার বর, আর তার উপর আমি কেন রানাকে নিয়ে বারবার এত ভাবছি? কেন তুষার এসে আমার হাত ধরাতে আমার প্রথমবার কেমন যেন বিরক্ত হচ্ছিল? কিসের জন্য এমন পরিবর্তন? আমার তো রানার ঝাড়ি বকার সব কিছু শুনতেই ভালো লাগে। এই ভালো লাগাটা কিভাবে তৈরি হলো? রানা আর কি কি করতে চায় আমার সাথে? রানা যদি ভালো না বাসে তাহলে আজকে আমার জন্য কেন ফাইট করলো? ওর চোখে মুখে যে ভয়ানক রাগ দেখেছি এটা এক সপ্তাহ আগেও রানার মধ্যে দেখেনি। কি করতে চাচ্ছে বা আমি কে করতে যাচ্ছি বুঝতে পারছি না। তিশা আর ঘুরতে যায়নি, মীরাকে সাথে নিয়ে বাড়িতে চলে এসেছে। রানা না ফিরলে সে তো নীরবদের বাড়ি থেকে যেতে পারবে না, কারণ রানা এমনিতেই তাকে ছাড়া এখানে এসেছে। আসার সময় তিশার বাবা তিশাকে জিজ্ঞাসা করে, কিরে মা, তুই খুশি তো? যদিও তোর মত না শুনেই বিয়ে দিয়েছি। রানা ছেলেটা ভালো, বুঝলি? খোঁজ খবর নিলাম, অতটা ভদ্র ছেলে আমি তৃতীয়টা দেখিনি। হুম বাবা, আমি অনেক খুশি। রানা তো আগেই চলে গিয়েছে, তোকে সাথে নেইনি কেন? আসলে রানা চেয়েছে আমি নিজে থেকে ঘুরি, মানে শহরে তো সব সময় বাড়ির মধ্যে থাকতাম, এই জন্য ও বলেছে নিজে একটু হাঁটাহাঁটি করতে। এই যে আমি এখন নীরাদের বাসায় যাব, ও আমার জন্য অপেক্ষায় থাকবে। খুব ভালো, যা তাহলে। তিশা ব্যালকনিতে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। রানা আসার অপেক্ষাতে আছে। রানা না আসা অবধি কিছুতেই তিশা যাবে না। হঠাৎ তুষার আসে সেখানে। তুষার এসে তিশার পাশে দাঁড়ালো। তিশা কিছুটা দূরে সরে আসে। তুষার মুচকি হেসে বলে, আমি তোমার ব্যাপারটা সবটা এখন জানি। এমন করো কেন? রানাকে যে তুমি ভালোবাসো না এটা সবাই জানে। রানাকে ভালোবাসা তো দূরে থাক, রানাকে তুমি সহ্যই করতে পারো না। চিন্তা নাই, আমি তো এসে গেছি। আমার সাথে তুমি প্রেম করবা? আমি তোমাকে এখন বিয়ে করতে প্রস্তুত। দেখো, আমার এইসব একদম ভালো লাগছে না, আর আমি এখন আগের মতো নেই। তুষার তিশার হাত শক্ত করে ধরে। তিশা ছাড়িয়ে নেয়। তুষার হেসে হেসে বলে, আরে এমন করো কেন? আচ্ছা ঠিক আছে, এখন এসব ভাবতে হবে না, পরে ভেবো। চলো ছাদে যাই। তোমার সাথে আমার কফি খাওয়ার ইচ্ছেটা অনেক দিনের। আমার এমন কোনো ইচ্ছেই নেই। তাহলে আমি কিন্তু তোমার সঙ্গ ছাড়ছি না। এখন কি করবা? ছাদে যাবা নাকি আমার সাথে আমার মতো করে থাকবে? আজও ওকে, ফাইন, এটাই লাস্ট। আমি তোমার সাথে কফি খাবো, তবে ছাদে না। আমরা কোথাও যেতে ভালো লাগছে না, আমি এখানেই থাকবো। ওকে ডেয়ার, একটু অপেক্ষা করো, আমি নিজেই কফি বানিয়ে আনছি। তুষার কথাটা বলে চলে যায়। তিশা যেন কিছুটা স্বস্তি পাচ্ছে। রানাকে ছাড়া ওর কেমন যেন দম বন্ধ হয়ে আসে। সে কোনো কিছুই সহ্য করতে পারছে না। তবুও রানা না আসা অবধি ও একা যাবেই না। শুভ আর নিধি চলে গেছে। নীরা তিশাকে যেতে দেয়নি। তুষার গোপনে এটারই সুযোগ নিচ্ছে। রানা জিসানের পাশে বসে আছে একটি চেয়ারে। জিসান হেলান দিয়ে বসা বেডের ওপর। জিসান রানার দিকে তাকিয়ে আছে। জিসান ইতিপূর্বেই জেনেছে রানার মাধ্যমে নিধি, তিশা, এমনকি যে সে নিজেও সেফ হয়েছে। তাই জিসান আগের মতো রানার সাথে বাজে বিহেভ করার মোড়ে নেই। আর তাছাড়া জিসান চাইছে নিজেকে বদলাতে। এজন্য রানা আসাতে জিসান কিছুটা খুশি। কেমন আছিস? তোর স্টাইল পাল্টে গেছে রানা, একদমই চেনা যায় না। আমাকে চিনতেও পারবি না, চিনিসও না। হা হা হা। তোরা আসছিস মানে খারাপ মানুষকে দেখতে আসছিস? খারাপেরা সব সময় খারাপ থাকে না, কিন্তু যারা ভালো সাজে তারা সব সময়ই খারাপ থাকে। তোর কথা বলার ধরনও পাল্টে গেছে, আগের মতো জড়তা নেই, খুব জটিল কথা বলা ধরেছিস। রানার একটা ফোন কল আসে। সে রুম থেকে বাইরে বের হলো। নিধি রুমে এসে প্রবেশ করে। জিসানের দিকে তাকালো একবার। জিসান তাকাতেই নিধি বের হওয়ার প্রস্তুতি নিল। জিসান ডাক দেয় নিধিকে। নিধি ঘুরে তাকায়। জিসান কোমল দৃষ্টিতে তাকিয়ে বলে,
নিধি, আমাকে মাফ করে দাও। আমি বুঝিনি বিষয়টা এমন হবে। কি যে হয়েছিল আমার জানি না। প্লিজ ভুল বোঝো না আর আমাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এখন এসব মনে করছি না। ভুল বুঝতে পারছেন এটাই অনেক যথেষ্ট। কেমন আছেন ভাইয়া? ভালো কিছুটা। জিসান কথাটা বলে বেডির পাশে থাকা ছোট্ট টেবিলের ওপর থেকে পানির গ্লাস নেয়ার চেষ্টা করে, কিন্তু জিসানের হাত শেষ মাথা অবধি পৌঁছতে পারছিল না। নিধি এগিয়ে আসে, গ্লাসে পানি ঢেলে জিসানের দিকে বাড়িয়ে দেয়। জিসান হাত বাড়িয়ে গ্লাস নিতে দিয়ে নিধির হাতের সাথে হাত স্পর্শ করে। যদিও এটা কাকতালীয় ব্যাপার, তবে জিসান আর নিধি দুজনেই একসাথে সরি বলে ওঠে। তারপর মুস্কি হাসে। রানার কল এতক্ষণে শেষ হয়। শুভ ফোন করেছিল, রিয়াজ নাকি রানাকে খুঁজছে, সেটা শুভ জানায়। রানা শুভর সাথে কথা বলে। দেখ ভাই, আপু যেন এসব না জানে, শুনলে অনেক বড় সমস্যা হবে। আরে আঙ্কেল কি বলবে, উনি তো কিছুই বলে না। আমি আলবাস সাহেবের কথা বলেছি, নিজের বাবাকে আমি ডাকার সুযোগ পাইনি। আমার ডাকে তিনি বিরক্ত হন, এটা বহুবার বুঝিয়েছে, জানিয়েছে। তাই ওনাকে ডাকা নয়, বরং ওনার সাথে কথা বলেই ছেড়ে দিয়েছি আমি। আলতার সাহেব জানবে না ইস্তাকের ব্যাপার নিয়ে আপসেট আছে, পরে বুঝিয়ে বলিস। আর ওনারা কবে যাবে ঢাকায়? জানি না, বড় মা আর উনি শুনলে আমাকে আটকাবে, ওনারা সলভ করবে প্রবলেমটা। আমি চাই না ওনারা জড়াক। আপাতত মেশিন নিয়ে রেডি থাক, আমি চাইলেই দেবী। রানা ফোন কেটে দিয়ে ভেতরে আসলো। নিধি আর জিসান মুস্কি হাসছে। রানা এটা দেখে একটু হাসলো। কত কিছুই না হয়ে গেল দুজনের মধ্যে, অথচ দুজন বেশ হাসাহাসি করছে। জিসানের কাছে আসে রানা, নিধিকে বলে, বাইরে যা তো, জিসনের সাথে কথা আছে। ওকে। কেন নিধি? থাকুক, সমস্যা নাকি? না, আপনারা কথা বলেন, আমি বাইরে আছি। আপনারা তো ভাই, সমস্যা নেই। নিধি চলে যায়। রানা চেয়ারে বসলো, জিসানের দিকে তাকিয়ে কিছু সময় গম্ভীর থেকে বলে, তিশাকে তুই ভালোবাসিস তাই না? হয়তো না। চিন্তা নেই, কাউকে বলিস না। আমি দেশ ছেড়ে যাচ্ছি, তোর তিশা তোর থাকবে। আর শোন, নিধি কিন্তু অনেক মিশুক আর ভালো মেয়ে, চাইলে নিধির সাথে ট্রাই করতে পারিস। যাবা খারামি, ও আমাকে ভাইয়া বলল। আপু থেকে বউ আর ভাইয়া থেকে সাইয়া। সাইয়া হতে সময় লাগে না, তবে সিদ্ধান্ত তোর, কাজ আমার। রানা বসা থেকে উঠে দাঁড়ায়। দুই ভাই আগে কতই না মারামারি ঝামেলা করেছে একে অপরের সাথে, এখন যেন সব উল্টো হয়ে গেছে। দুজনে বেশ মজা করেই কথা বলছে। রানা বাইরে আছে, বাড়ির উদ্দেশ্যে বাইক স্টার্ট করলো। রানা নিধিকে নিয়ে বাড়িতে চলে আসে, বাইক রেখে বাড়ির ভেতর চলে আসে। নিধি নিজের ঘরের দিকে যায়, রানাও নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই পেছন থেকে নীরার মা ডাক দেয়। রানা ঘুরে তাকালো, ধীর পায়ে হেঁটে নীরার মায়ের সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার তোর? তিশা কোথায়? আমি কি জানি। মার চিনস? তোমার হাতে কতদিন হলো খায় না? দেখো, মায়ের অভাবে আমি চিকন হয়ে যাচ্ছি, মায়ের দাও তো একটু। রানা, ফাজলামো করিস না। তোর শ্বশুর বারবার ফোন দিচ্ছে তিশাকে। তিশা বলেছে আসছি, তোর সাথে নিধি আসলো। তিশা কই? দেখ রানা, রাগ অভিমান সব ভেতরে দেখাবি, বাইরে না। সব কিছু তোর বুঝতে হবে, না হলে আমি কিন্তু অপমানিত হব। আমি চাই না আমার রানাকে কেউ খারাপ বলুক আমার সামনে, এতে কষ্ট হবে আমার। তো আমার কি করতে হবে বলো, তোমার জন্য সব করতে প্রস্তুত। তিশাকে নিয়ে আয় জলদি। ওকে, যাচ্ছি। রানা বাড়ি থেকে বের হয়। বাইরে আকাশে কালো মেঘ জমেছে, মেঘের হালকা গুড়গুড় গর্জন। উত্তর থেকে ঠান্ডা বাতাস আসা শুরু করেছে, হয়তো বৃষ্টি আসবে। রানা দ্রুত বাইক স্টার্ট করলো। নীরাদের বাড়ির উদ্দেশ্যে বের হলো রানা। বাড়ির কাছে যেতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু। বাড়ির উঠোনে আসতেই বৃষ্টিটা ভালোভাবে শুরু হয়ে গেছে। রানা প্রায় ভিজেই গিয়েছে অনেকটা। রানা দৌড়ে দরজার কাছে যেয়ে দাঁড়ালো। কলিং বেল বাজাতে থাকে। তুষার তিশার পাশে এসে দাঁড়িয়ে আছে, কফির মগ হাতে দুজন দাঁড়ানো। বাইরে বৃষ্টি হচ্ছে, পিছনে ব্যালকনিতে এক হাত দিয়ে তিশা বৃষ্টি দেখতে থাকে। তুষার তিশার খালি হাতের উপর একটা হাত রাখলো। তিশা হাত ছাড়িয়ে নিতে গেলেই তুষার একটু শক্ত করে চেপে ধরলো। তুষার বলে, এমন করো কেন? বৃষ্টি দেখো, তোমার বৃষ্টিতে ভিজতে কেমন লাগে? খুবই বিরক্ত লাগছে। কেন? তৃষা আমি সবাইকে কাঁদাই, নিজে কাঁদি না। বুঝলাম। দুজনে কথা বলছে। ওদিকে নীরা এসে মেন দরজা খুলে দিয়েছে। হাত ভেজা রানাকে দেখে নীরা অবাক হয়ে গেল। নীরা নিজের অবাকতা কাটিয়ে বলে,
বাপরে, এত ভালোবাসা কোথায় রাখছিলি? ভিজতে ভিজতে তিশাকে নিতে আসছিস? যা, আমার পাশের রুমে আছে সে। আচ্ছা তবে শোনো, বড় মা বললো তাই আসছি, নাহলে তোর বান্ধবীকে নিতে আসতাম না। বুঝি বুঝি, ভালোবাসো বললে হয়, এত ঢং করো কেন গো? তোর শর্ত। রানা নীরার কাছ থেকে চলে আসে, কিছুটা দৌড়ে সিঁড়ি ডিঙিয়ে উপরের ঘরের দিকে আসতে থাকে রানা। নীরার রুম দেখা যাচ্ছে, নীরার পাশের রুমটাতে তিশা। রানা নীরার রুমটা চেনে, তাই পাশের রুমটা চিনতে কোনো অসুবিধে নেই। রানা তাড়াতাড়ি হেঁটে রুমের দিকে যায়। ওইদিকে তুষার তিশাকে বলে, জানো তিশা, ছোটবেলায় একবার মজা করে লুঙ্গি পরে বৃষ্টিতে ভিজছিলাম। লাফালাফির কারণে কখনো যে ওটা কোমর থেকে খুলে পড়ে জানিই না, তারপর থেকে লুঙ্গি পরি না আমি। তিশা তুষারের থেকে কথাটা শুনে হেসে দেয়। তুষারও হাসতে থাকে, শব্দ করেই হাসে দুজন। হঠাৎ দুজন শুনতে পায়, আমি কি আপনাদের বিরক্ত করে দিলাম? আপনাদের হাতে হাত রেখে বৃষ্টি বিলাস, গরম কফি আর হাসাহাসি পর্ব শেষ হলে ডাকবেন, আমি অপেক্ষা করছি। তিশা চমকে উঠিয়ে পিছনে তাকায়। রানা দাঁড়িয়ে আছে ভেজা টি শার্টে, মাথাও ভিজে গেছে। তিশা রানাকে দেখে অবাক হয়েছে, সাথে সাথেই তুষারের থেকে হাত ছাড়িয়ে নেয়। তিশা এগিয়ে আসে ভেতরে। তুষার বিরক্তি নিয়ে রানার দিকে তাকালো। তিশা বলে, আপনি কখন এসেছেন? এই তো আপনাদের হাসাহাসির কিছু সময় আগে। তা আমি কি বাইরে অপেক্ষা করব? আপনাদের বৃষ্টির দিনে ব্যালকনিতে দাঁড়িয়ে প্রেম আলাপন শেষ হলে আমাকে ডাকবেন। আপনার বাবা চিন্তা করছে আপনার জন্য। বাড়িতে চলেন, ও কবেটা শেষ করেন, ধোয়া উঠছে এখনো, চালিয়ে যান। রানা কথাটা বলে রুম থেকে বের হতে যায়। তিশা কফির মগ টেবিলে রেখে রানাকে ডাক দেয়, রানা, কোথায় যাচ্ছেন আপনি? আর কি বলছেন এসব? দেখুন, আপনার ঢং দেখার এখন কোনো ইচ্ছে নেই। আপনারা থাকেন, আমি বাইরে যাচ্ছি। তিশা তুষারকে বলে, ওই, আপনি এখানে কেন? বের হন রুম থেকে। যাচ্ছি, তোমার বর এসে গেল, আমাদের গুড মোমেন্ট সব লস। রানার পাশ কাটিয়ে যাওয়ার সময় তুষার কথাটা বলল। রানা চুপচাপ এদিকে তাকিয়ে থাকে, কোনো জবাব সে দেয় না। তিশা বুঝে গেছে তুষার কেন কথাটা বলল, কিন্তু রানা এটা এখন বুঝবে না। ওর রাগে সারা শরীর জ্বলছে, খুব ইচ্ছে করছে তিশাকে ইচ্ছে মতো গালে থাপ্পড় দিতে, কিন্তু রানা চুপচাপ। তিশা বলে, দেখুন, আপনি যা ভাবছেন আসলে তেমন কিছু না। আমি কিছুই ভাবছি না, যা দেখছি কেবল সেটাই বলছি। শুধু আমি স্পর্শ করলেই দোষ। সরি, আমি তো স্পর্শ না করেই সবার কাছে মার খাই, অথচ অন্য কেউ হাতে হাত রাখলে কিছুই হয় না। বাদ দেন, সরি আপনাদের গুড মোমেন্টে এসে বিরক্ত করে দিলাম। এজন্যই বলি, কেন আপনি এখনও এখানেই আছেন? আপনার টপার চরিত্রটা অতি জঘন্য, তবে আর কয়েকদিন দেখব, মানে চোখে হয়তো পড়বে। আপনাকে দেখার এমনিতেই কোনো ইচ্ছে আমার নেই, দেশের বাইরে চলে যাচ্ছি। আরেকটা কথা, আপনার জিশান এসব দেখে কষ্ট পাবে। আমি ওর সাথে কথা বলেছি, সে ফিরলেই চলে যাব। আমার কাছে কেউ দায়িত্ব দিলে সেটা পালন করি, নয়তো আমার জায়গাতে এমন কাউকে এনে দেই যে আমার থেকে আমার দায়িত্বটা বেশি পালন করবে। আপনাকে বিয়ে করার পর আপনি ছিলেন আমার দায়িত্বে, এখনও আছেন। দায়িত্বটা কি? আপনাকে দেখে শুনে রাখা। রেখেছি তো আজ। আপনার জন্য লুজার সেরে মারামারি করছি। আপনার ভরণ পোষণের সব দায়িত্ব আমার। যে শাড়িটা পরছেন এটা আমারই কেনা। যাই হোক, জিশান আপনার দায়িত্ব নেবে। আর যদি বলেন অন্য কাউকে আপনি চান, তাহলে তাকেই এনে দেবো। আমি এই দায়িত্ব থেকে মুক্তি পেতে চাই। যেখানে ভালোবাসা নেই সেখানে দায়িত্ব রেখে কী লাভ? দায়িত্বের মধ্যে ভালোবাসা নয়, বরং ভালোবেসে দায়িত্ব পালন করা উচিত। রানার কথা শুনে তিশা চুপ হয়ে গেল। এত কিছু বলেছে রানা, অথচ তিশা কোনো কথা বলেনি। রানার চোখের সামনে খানিকটা আগে ঘটা তুষার আর তিশার হাতে হাত রাখার দৃশ্যটা ভাসে। দুজনের হাসির শব্দ এখনও শুনতে পাচ্ছে যেন রানা। রাগে ওর সব কিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু মাইন্ড গেমাররা সবসময় রাগ প্রকাশ করে না, জায়গা বুঝে রাগ প্রকাশ করে তারা। রানা যেন ঠিক এটাই পালন করছে। রানা তিশার দিকে তাকালো। তিশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রানার দিকে। রানা কোনো কথা না বলে বাইরে বের হয়। তিশাও পেছন পেছন বের হতে থাকে। রানা আগে হাঁটছে। নীরা এসে তিশার পাশে দাঁড়ালো। নীরা বলে, কিরে, তোদের কি হয়েছে? এমন গম্ভীর হয়ে আছিস কেন দুজন? জানি না, তুই ঠিক বলেছিলি নীরা। কি বলেছিলাম? আমিও একদিন এমন একজনের জন্য কাঁদবো বা পাগলামি করব, সেই তখন বুঝবে না, কষ্টটা সে দেখবে না। তোর কথা সত্য হয়ে গেল রে। আমি আজ প্রথমবার উপলব্ধি করলাম এই তৃষা কোনো ছেলের জন্য কান্না অনুভব করছে। আমি তো মজা করে বলেছিলাম। আমি রানার সাথে কথা বলছি, দাঁড়া।
তাকে কেন কষ্ট দিচ্ছে? ও জানে না তুই কতটা ভালো? কেন তাকে হাসাবি এগুলো বলে? বাদ দে, আসি রে, আবার কখনো দেখা হবে জানি না। তিশা কথাটা বলে রানার পাশে দ্রুত হেঁটে চলে আসলো। এখন রাত, বাইরে বৃষ্টি। নীরা রানাকে বলে, রানা, বাইরে বৃষ্টি, যেতে হবে না এখন। বৃষ্টিতে ভেজার একটা উপকারী দিক আছে, জানিস তো? কি সেটা? কেউ কাঁদলে বোঝা যায় না। তোর বান্ধবীকে রাখ, তার বৃষ্টি পছন্দ না। অন্যজনকে যে বৃষ্টির মতো করে কাঁদায়, সে কি বৃষ্টিতে ভিজে কাঁদবে? কি বলছিস এসব? বুঝি না। তোর বোঝা লাগবে না, যাচ্ছি আমি। মীরা থাক, আমিও যাব। কেন থাকবো আমি এখানে? তিশা কথাটা বলেই বৃষ্টির মধ্যে বের হলো। রানা বাইকের উপর যেয়ে বসে। তিশাও বাইকের পিছনে যেয়ে বসলো। রানা বাইক স্টার্ট দিল। বাইক চলা শুরু করেছে। কিছু দূর যেতেই তিশা তার ডান হাত রানার কাঁধে রাখলো। রানার সাথে সাথেই বাইকের ব্রেক চেপে ধরে। তিশা চমকে যায়। রানা বাইক থামিয়ে বলে, আমাকে আপনি স্পর্শ করবেন না। আমি পছন্দের ব্যক্তি ছাড়া বাইকের পেছনে বসা কারো স্পর্শ গ্রহণ করি না। নেমে যাও, নয় দূরে থাকো। তিশা রানার দিকে তাকায়। তিশার মনে অন্য কিছু উকি দিচ্ছে। ঠিক এমন একটা মুহূর্ত ওর সাথে আগেও ঘটেছে, কিন্তু আগের বারের লোকটা ছিল মিস্টার রহস্যময়। সেই রহস্যময় ছেলেটা যে কিনা ওদেরকে বাঁচিয়েছিল রনিদের থেকেও। রেস্টুরেন্টে ঝামেলার পর ছেলেটার বাইকে যখন তিশা ওঠে, তখন তাকে এভাবে স্পর্শ করার সাথে সাথে বাইক থামিয়ে দেয়। তারপর তিশাকে নামিয়ে দিয়েছিল। লোকটা সেদিন কিছু বলেইনি, কিন্তু ওর সাথে থাকা ছেলেগুলোর মধ্যে একটা ছেলে তিশাকে বলেছিল, আমাদের বস যে কোনো কাউকে বাইকে নেয় না, কারো স্পর্শও তিনি পেতে চান না, তাকে স্পর্শ করার সাহস আর ভালোবাসা আপনার নেই। এরকমই ছিল কথাগুলো, যা হঠাৎ করে রানার কথার পুনরাবৃত্তি বহিঃপ্রকাশ তিশা অনুভব করতে পারছে। 1 মিনিটের জন্য তিশা রানাকে ওই রহস্যময় লোকের জায়গাতে কল্পনা করে ফেলেছে, কিন্তু মনে মনে বলে, রানা সে হতেই পারে না। রানাকে তো আমি বাড়িতেই দেখেছিলাম, তাহলে না না, রানা হবে না। দূর, আমি কেন তার কথা ভাবছি? তিশা ভাবনা থেকে ফিরে রানার দিকে তাকিয়ে বলে, সরি। রানা আবারও বাইক চালাতে থাকে। বৃষ্টির গতি বেড়ে যায়। সামনে তেমন কিছুই দেখা যাচ্ছে না। একটা দোকানের সামনে দিয়ে বাইক ক্রস করছিল। তিশা বেশ জোরেই রানাকে বলে, বাইক থামান, থামান। রানা লাফ দিয়ে বাইক থামায়। পেছনে ঘুরে বকা দিতে যাবে, কিন্তু তার আগেই তিশা বাইক থেকে নেমে দোকানের দিকে এগিয়ে যেতে থাকে। রানা পিছু পিছু যায়। দোকানের সামনে আইসক্রিম, কেক রাখা। মিনি ফ্রিজ এর সামনে এসে দাঁড়ায়। দোকানদার সামনেই ছিল। তিশা দোকানদারকে বলে, মামা, কোন আইসক্রিম দেন তো? দোকানে দ্রুত বক্স খুলে একটা আইসক্রিম বের করছিল। আবারও তিশা বলে, একটা না, 2টা দেন। পিছনে দেখছেন না, একটা লম্বু শকুন দাঁড়িয়ে আছে, ওরও তো দিতে হবে। তিশা পেছনে না তাকিয়ে রানার দরুন একটা নিকনেম দিয়ে ফেলেছে। তিশা আইসক্রিম হাতে নিয়ে সামনে ঘুরতে রানাকে দেখে। সে খুব কাছেই দাঁড়িয়েছিল। তিশা আইসক্রিম নিয়ে একটা গাছতলায় যেয়ে দাঁড়ায়। দোকানদার রানাকে বলে, শকুন মামা, 200 টাকা হয়েছে বিল। ওই কি বলেন? আমি শকুন? উনি তো আপনাকে দেখিয়ে বলল, আমি তো জানি না। চুপ করেন, টাকা সব ভিজে গেছে, পালে শুকিয়ে নিয়ে। আর বৃষ্টির সময় দোকান খুলে কে রাখতে বলেছে? আজব। আপনার উনি তো কোনো বৃষ্টির দিনে আইসক্রিম খেতে চাইছে। আজব, ভাগ্য ভালো আইসক্রিম বিক্রির সময় নাচতে বলেনি। না নাচলে আইসক্রিম দিতাম না দিনের বেলায়। মামা, আপনারে নেচে যান, আমি আইসক্রিম সংটা বাজাই, কি বলেন? ওই মিয়া, টাকা ধরেন। রানা 200 টাকার একটা নোট বের করে দোকানদারকে দিয়ে চলে আসে। তিশার পাশে এসে দাঁড়ালো। রানার চোখে মুখে রাগের প্রতিচ্ছবি লেগে আছে। তিশা এটা দেখে মুচকি হাসে। তিশাকে একটা কড়া গলায় ঝাড়ি দিয়ে রানা বলে, ওই মোটা হাতি, আমাকে শকুন বলেছেন কেন? লম্বুই তো আপনি, আর শকুন লম্বা হয়, এর জন্য বলেছি। চুপ, দাঁড়িয়ে আছেন কেন? খান, নাকি কেউ এসে বলবে খেতে, তারপর শুরু করবেন? নিন ধরেন, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আইসক্রিম খেয়ে দেখেন কেমন লাগে। একটা ছবি তুলুন তো। ফোন বের করবো না, ভিজে যাবে। এগুলো অসহ্য লাগে আমার। কেন লাগে? কয়েকটা গার্লফ্রেন্ডের সাথে ভিজে ভিজে এগুলো করেছেন, এই জন্য এখন অসহ্য লাগছে।
আমি আপনার মতো না, রেস্টুরেন্টে বসে সবার সাথে হাত ধরে খাবার খাইয়ে দেবে কেউ, সে অপেক্ষাতেই থাকবো। কেউ বিরিয়ানি পাঠায় না, কেউ বার্গার পিৎজাও দেয় না। সো নিজেরটা নিজের মতো করে বেশি বুঝে নিচ্ছেন। আমি বেশি বুঝি? নিজে যখন বেশি বোঝেন তখন সেটা কিছু না। আপনি দেখেছিলেন আমি তুষারের হাত ধরেছিলাম নাকি সে ধরেছিল? কেউ ফুলের কাটার আঘাত সহ্য করে তাজা গোলাপ রাখার পরও সে যদি ভেবেই নেয় এটা আমি দেইনি, অন্য কেউ দিয়েছিল, তাহলে এটাও কেন সঠিক হবে না? রানার কথা শুনে তিশা চুপ হয়ে গেল। বৃষ্টির মধ্যে তিশা বেশ আরাম করে আইসক্রিম খাচ্ছে। ওর খুব ইচ্ছে ছিল এমন একটা সময় ওর খুব কাছের মানুষের সাথে কাটাবে। বাকি সব ইচ্ছে পূরণ হলেও এটা কোনোদিন তিশা পূরণ করতে পারেনি। বৃষ্টি এসে থেমে যেত, না হয় কারোর সাথে বের হতে ভয় পেত। সব মিলিয়ে এটা অসমাপ্ত হয়েছিল। আস্থা পূরণ হয়ে গেছে। তিশা রানার দিকে আর চোখে তাকায়। আইসক্রিমটা ওভাবেই আছে। তিশা এখন বুঝে যায় রানা ওর দরজার সামনে ফুল রাখত, কিন্তু সে বোকার মতো জিসানের কথা ভেবেছে। কি ভুলটাই না করেছে সে। সব কিছু রানা করত, কিন্তু ক্রেডিট নিত অন্য কেউ। তিশা বুঝতে পারছে রানা তাকে অবহেলা করে চলেছে, তবুও কেন যে বারবার ভাবনাতে রানা চলে আসে, এটা যেন ওর রহস্য লাগছে। খাচ্ছে না কেন? আমার আইসক্রিম পছন্দ না। ও আচ্ছা, তাহলে দিন আমি খাই। আপনি আমারটা অল্পটুকু খেতে পারেন, খেয়ে দেখেন। বৃষ্টির পানিতে ভেজা আইসক্রিম হেব্বি লাগবে। নিন নিন, আমাকে তো ডিভোর্স দেবেন। একটু না হয় আমার কথা শুনুন, এরপর তো আপনার নিধি সব হবে, তাই না? নিধি শুধু আমার বন্ধু, এর বেশি কিছু আমি ভাবিনি। ও আচ্ছা, যেভাবে চিপকায়া থাকে মনে হচ্ছে না বন্ধু। তো সে আমার যা খুশি হবে, সমস্যা কি এতে? হবে কেন? জানেন না আপনি বিবাহিত? আমি বিয়ে মানি না। নিজে তো আমাকে পাওয়ার জন্য কত কিছু করেছেন। চোখে পড়েছিল কি কি করেছি, নাকি বিয়ের পর চোখে পড়ার মতো করে ভেবেছেন? আর কিসের বিয়ে? আমি আপনাকে সহ সম্পর্কটাকেই মানি না একদমই। মানতে হবে না, আপনি তো। রানার ফোন বেজে ওঠে। রানার পেছনের পকেটে ফোনটা ছিল। সে গাছের গোড়ার দিকে সরে যায়। ফোন বের করে দেখে আলিফ সাহেবের কল। রানা রিসিভ করে। ওপাশ থেকে আলিফ সাহেব বলে, রানা, একটা কাজ কমপ্লিট, এখন আমার মতো করে বাকিটা করছি। তুমি রেডি থাকো, খুব জলদি রহস্যময় সামনে আসতে যাচ্ছে। আরও একবার সামনে আসলে তোমাকেই মারতে হবে তাকে। বাকি যত কিছু আছে আমি সামলে নেব। রাজনীতি নতুন করে শুরু করব। ওকে, সময় তো সব হবে। রানা কথাটা বলে ফোন কেটে দিল। পকেটে রেখে পেছনে ঘুরে তিশাকে রানা খুঁজে পায় না। ডান পাশে বাম পাশে তাকায়, পেছনে তাকায়, কিন্তু কোথাও তিশা নেই। রানা বোকার মতো কিছু সময় সেদিকে তাকিয়ে থাকে। কি বলবে বা করবে বুঝে উঠতে পারছে না। রানা তিশাকে জোরে ডাক দেয়, তিশা, তিশা, কোথায় আপনি? তিশা। কোনো উত্তর আসে না। রানা গাছতলা থেকে বাইরে আসে, দোকানের দিকে তাকায়। দোকান খোলাই আছে, কিন্তু তিশা তো সামনে নেই। রানা দৌড়ে এগিয়ে যায় দোকানের সামনে। মামা, একটু আগে যে মেয়েটা আইসক্রিম কিনলো, সে কি আবার এখানে আইসক্রিম নিতে এসেছে? না তো, কেন, কি হয়েছে? সে আসেনি আর? রানা দোকানের সামনে থেকে চলে আসে, আবারও গাছের গোড়ায় এসে আশেপাশে তাকালো। তিশাকে আবারও জোরে ডাক দেয়, তিশা, কোথায় আপনি? দেখুন সামনে আসুন, এগুলো একদমই ভালো লাগে না আমার। রানার কথায় কোনো সারা শব্দ মেলেনি, কেবল গতি অনুসারে বৃষ্টি পড়ার শব্দ শুনতে পেল। চোখের সামনে তিশার হাসি মুখ ভাসতে থাকে, কিন্তু সেটা কল্পনায়। তিশা সেখানে নেই। রানা বাইকের কাছে এসে দাঁড়ালো, এখানেও নেই সে। কি করবে বুঝতে পারছে না, সব কিছু অসহ্য লাগছে। তিশাকে অনেকটা বকা দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে রানা। না, আর সহ্য করা যাচ্ছে না। শুভকে কল দিয়ে ফেলল। শুভ রিসিভ করে রানা বলে, ভাই, তিশাকে খুঁজে পাচ্ছি না, দেখ তো বাড়ির দিকে যাচ্ছে নাকি? শুনতে পাচ্ছি না, বৃষ্টির শব্দ হচ্ছে। তোর ফোনে হয় বৃষ্টির পানি পড়ছে। হ্যালো? ফোন ভিজবে না, ওয়াটারপ্রুফ ফোন। তুই ভালো করে শোন। আমি কিছুই বুঝতে পারছি না। হ্যালো, কি বলিস? রানা ফোন কেটে দিয়ে পকেটে ঢোকালো। কোনো দিকে না তাকিয়ে বাইকে ওঠার জন্য প্রস্তুতি নিতেই ধুম করে একটা জোরালো কিছুর বাড়ি রানা তার পিছনের মাথার নিচের অংশে অনুভব করে।
রানা সামনের দিকে ছিটকে পড়ে যায়, কাদার উপর ধপ করে পড়ল ও নিজেকে ঘুরিয়ে সামনে আনার চেষ্টা করতে আরও একটা বাড়ি পিঠের উপর যেয়ে পড়ে। ঠিক তখনই রানার কানে একটাই চিৎকার ভেসে ওঠে। তোমরা কেন রানাকে মারছো? কি করেছে ও? দয়া করে ওকে মেরো না, রানা মরে যাবে। দয়া করো, তাকে মেরো না। রানা, রানা, আমি এখানে। রানার সাথে সাথে শোয়া থেকে উঠে দাঁড়ায়, 1 সেকেন্ডের পেছন থেকে ঘুরে নিজেকে সামনের দিকে করে। একটা লোহার রড ওর দিকে এগিয়ে আসতে থাকে অনেক গতিতে, কিন্তু রানা সাথে সাথে সেটা ডান হাত দিয়ে ডিফেন্স করে। সামনে তাকায়, প্রাইভেটের আলো জ্বলে উঠল। তিশার মুখ চেপে ধরে আছে একটা ছেলে। প্রাইভেটের সামনে আরও 15 জন ছেলে। তিশার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। রানা তাকে চেনে, সে হলো রিয়াজ। বৃষ্টির গতিবেগ অনেকটাই বেড়ে গেছে। রিয়াজ আর তিশাকে দেখে রানা ধরে থাকা রডটা ছেলেটার হাত থেকে কেড়ে নেয়। তারপর ওই ছেলেটার কান বরাবর খুব জোরে রড দিয়ে বাড়ি দিল। ছেলেটার সেই জায়গা ফেটে যেয়ে রক্ত বের হওয়া শুরু করেছে। তিশার মুখ খুলে দেয় আবার। রানা, আপনি চলে যান, ওরা আপনাকে মেরে ফেলবে। প্লিজ এখান থেকে যান। রানা কোনো কথা বলে না, সে এগিয়ে আসতে থাকে। রিয়াজ বলে, তোর ওপর নজর ছিল, সুযোগ বুঝে চলে এলাম। সুন্দরী মাল সহ শিকারকে একসাথে পাবো ধারণা করিনি, বুঝলি? ওই তপন, শিকারটাকে আধমরা করে গাড়িতে তোল। রিয়াজের কথা শুনে রানার পেছন থেকে 2টো ছেলে এগিয়ে আসে। তপন নামের একটা ছেলে রানার পিঠে ছুরি বসিয়ে দেয়। রানা কিছুই বলতে পারে না, সে যেন নীরব নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে যাচ্ছিল। কিন্তু তার আগেই ওরা দুজন ধরে ফেলে। রানার কোনো শব্দ নেই, সে নিস্তব্ধ, সে নড়ছেও না, চোখের পাতা আর মিলছে না। স্মার্ট দেখতে ছেলেটা এখন নীরব হয়ে আছে। তবে কি সে মারা গেছে? ওরা দুজন রানার 2 হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। তিশা কাঁদতে কাঁদতে বলে, রানা, তোমরা ওকে মেরে ফেললে কেন? রানা, আমার জন্য সব হয়েছে। রানা। তিশাও যেন বুঝতে পারছে না ঠিক কী ঘটতে যাচ্ছে। কান্নায় সে কোথায় বের করতে পারছে না। এই প্রথমবার তিশা কোনো ছেলের জন্য খুব করে কাঁদছে। আর এই মুহূর্তে নিজেকে আবিষ্কার করে ফেলেছে, সে রানাকে সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছে। যেখানে কোনো ক্ষোভ নেই, নেই কোনো তাচ্ছিল্যের ব্যাপার স্যাপার। শুধুই রানাকে হারানোর যে প্রবল উৎকণ্ঠা তার নিজের মধ্যে পীড়া দেওয়া শুরু করেছে। তিশা যেন দিশেহারা, দিক বেদিক যেন তার চিন্তাগুলো ছুটে বেড়াচ্ছে। রানার রক্তাক্ত শরীর তিশার চোখের সামনে দিয়ে নিয়ে গেল। রানা যেন আর নেই এই ধরনীতে। রানাকে ওরা গাড়িতে তুলল, তিশাকেও ধরে গাড়িতে ঠেলে ঠুলে তুলে দিল। কেউ নেই এখানে, সব কিছু অন্ধকারেই হয়ে গেছে, কেউ বাঁচাতে আসেনি ওদের। রিয়াজ গাড়িতে উঠে বসে। হৃদয়, দেখ তো মালটা মরে গেছে কিনা। না মরলে গাড়ির ভেতরে চিকিৎসার সব ব্যবস্থা আছে। আর তুই তো আবার ডাক্তার, চিকিৎসা শুরু করে দে। ওকে তো এত তাড়াতাড়ি মরতে দেওয়া যাবে না। ওর সামনেই ওর মালটাকে খাবো। সে শুধু দেখবে, তাকে দেখানোর জন্য হলেও বাঁচিয়ে রাখতে হবে তোর। হৃদয় ওদের মধ্যে ডাক্তার, রিয়াজের বন্ধু। হৃদয়েরই প্ল্যান ছিল এভাবে তুলে আনার রানা ও তিশাকে। হৃদয় রানার কাছে যায়, বেঁচে আছে, কিন্তু রক্ত বের হচ্ছে অনেক। চিকিৎসার সব কিছু গাড়ির ভিতরে আছে। রক্ত বন্ধ করার প্রসেস কমপ্লিট করে হৃদয়। তারপর ক্ষত স্থান সেলাই করে দিল। হৃদয় বলে, রিয়াজ, রক্ত লাগবে, অনেকটাই রক্ত বের হয়েছে। প্লিজ রানাকে ছেড়ে দাও, ও কিচ্ছু করেনি, সব তো আমার জন্য হয়েছে। ওকে ঠিকভাবে ছেড়ে দিলে আমাকে নিয়ে যাও। ওই শালির চোখ মুখ বেঁধে দে তো, বেশি বকছে। তিশার মুখ ওড়না দিয়ে বেঁধে দিল। রিয়াজ হৃদয়ের দিকে তাকিয়ে বলে, আরে পাশের একটা বাক্সে দেখ, গ্রুপ মার্ক করে রক্তের ব্যাগ রাখা আছে। সবকিছুই থাকে গাড়িতে, আমি সবকিছু রেখে দেই, যখন যেটার প্রয়োজন হয়। হৃদয় রক্তের বক্স ওপেন করে। রানার কি গ্রুপ সেটা হৃদয় জানে না, কিন্তু আন্দাজে সবার যে গ্রুপটা বেশি কমন থাকে সেটাই দিয়ে দিল। এর বেশি কিছু করারও নেই হৃদয়ের। মরে গেলে যাবে, এত প্যারা নেই। একটা ভাঙা বাড়ির কাছে এসে থামলো গাড়িগুলো। কয়েকটা গ্রাম পেরিয়ে একদম নির্জনে ওরা এসেছে। রাত হয়ে গেছে, নির্জন জায়গা, তার উপর প্রবল বৃষ্টি। কেউ ভুলেও এদিকে আসবে না, দলে ভারী ওরা। আর তার উপর চেয়ারম্যানের ছেলেপুলেরা, কেউ সাহস করেও কিছু বলতে আসবে না, তাকাবেও না এদিকে। এজন্য রিয়াজ এসব নিয়ে একদমই ভাবছে না। একসাথে 2টো কাজ করার প্ল্যান করে নিয়েছে রিয়াজ। রানাকে মারবে আর তিশাকে নিয়ে মজা করবে সবাই। শুধু তিশাকে বাঁচিয়ে রাখবে আর রানাকে পাঠাবে ওপারে।
রানাকে ধরে নিয়ে আসে রুমের মধ্যে। একটি চেয়ারে খুব শক্ত করে রানাকে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে দিল। রানা মাথা নিচু করে আছে, এখনো ওর জ্ঞান ফেরেনি। তিশাকে একটা বিছানায় যেয়ে বসালো, তারপর তাকেও বেঁধে দেওয়া হলো। রিয়াজ শরীফের দিকে তাকিয়ে বলে, মাল বের কর, আগে পিনিক তুলে নেই, তারপর দুটোরে দেখছি। নেশায় পুরো জমে আসে বুঝলি, সাথে বৃষ্টি হচ্ছে, আরে মাংসের সাথে ড্রিঙ্কস, তারপরে এই মেয়েটাকে, আরে ভাই জলদি কর জলদি। শরীফ সহ কয়েকটা ছেলে মদের বোতল বের করা শুরু করেছে। রুমের ভেতর আগে থেকে ছিল, সবাই গোল হয়ে বসে রিয়াজের সামনে। তিশা বিছানার সাথে বাঁধা, রানাকেও বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। ওদিকে ওরা আড্ডায়, আর এদিকে শুভ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। রানাকে লাগাতার ফোন দিচ্ছে, কিন্তু রানা রিসিভ করছে না। সে মাসুমকে ফোন দেয়। বস বলেন। রানার নাম্বারের লোকেশন আমাকে দে। আচ্ছা। মাসুম তার কাজ শুরু করে। শুভ রেডি হয়ে আছে। রিয়াজদের ড্রিঙ্কস করা শেষ, তবে এখনও এক বোতল বাকি আছে। শরীফ ওটা হাতে তুলে নিতে যাচ্ছিল, কিন্তু রিয়াজ থামিয়ে দেয়। রিয়াজ নিজেই হাতে নিয়ে উঠে দাঁড়ালো। শরীফ বলে, ভাই তোমার এখন কি নেশা হয়নি? এটা আমার জন্য না, দেখতে থাক। রিয়াজ রানার দিকে এগিয়ে আসলো, বোতল থেকে ড্রিঙ্কস হাতে ঢেলে রানার মুখে তরলগুলো ছুড়ে দিল। রানার সাথে সাথে সেন্স চলে আসে। রানা জোরে একটা নিঃশ্বাস নেয়, হাতে বাঁধন অনুভব করে, তবে গায়ে আগের মতো ব্যথা নেই। বেশ ভালো মতোই মনে হচ্ছে সেবা করা হয়েছে রানার। হৃদয় ভালো মানের একজন ডাক্তার হলেও রিয়াজের সাথে মিশে রোজ রাতে। রানা চোখ মেলে তাকায়, সামনে রিয়াজ দাঁড়িয়ে আছে, রিয়াজের পেছনে ওর গ্যাং এর ছেলেপুলেরা আছে। তিশা পাশের একটা ভাঙাচোরা বিছানায় বসে আছে, হাত পা মুখ কাপড় দিয়ে বাঁধা। রানা বলে, বাঁচিয়ে রেখেছিস তাহলে আমাকে? ওরে বাপরে, খ্যাক্সিয়ালের মতো ডেকে উঠেছিস আর পুঁটি মাছের মতো হয়ে আছিস, তবু এখনো কোথাও ভালোই বেরোচ্ছে মুখ দিয়ে। জানিস আমরা কতজন আছি? বুনো কুকুর দল বেঁধে শিকার করে, কেন জানিস? কারণ তারা একা কখনো হিংস্র হয় না। কুকুরেরা দলে ভারী হবেই, কিন্তু সিংহ একাই শিকার করতে বের হয়। সিংহের শিকার কেড়ে খাওয়ার মতো সাহস কুকুর দলের নেই, বরং কুকুরের করা শিকার সিংহ এক নিমিষেই কেড়ে নিতে পারে। এর জন্য সিংহের খাবার প্রয়োজন হয় না, একটা গর্জনই যথেষ্ট। তিশা রানার গলার স্বর শুনতে পেয়েছে। রানা বেঁচে আছে, কিছু বলতে চাচ্ছে তিশা, কিন্তু মুখে কাপড় বেঁধে রাখার ফলে কিছুই সঠিকভাবে বের হচ্ছে না। গোঙানির মতো শোনা যাচ্ছে তিশার চিৎকার, তবে সবাই রানার দিকেই তাকিয়ে আছে। চোখে মুখে ভয় নেই, 20 জন তো হবেই। সবার কাছে বিপরীত জনকে মারার জন্য অস্ত্রও আছে, যে কেউ যে কোনো সময় নোটিশ ছাড়া রানাকে মেরে ফেলতে পারবে। তবুও রানা যেন সাহস দেখিয়ে কথাগুলো বলছে। রানা অনুভব করে ওর ফোন বাজছে। শুভ ছাড়া কেউ হয়তো তাকে ফোন দেবে না। লাস্ট কল শুভকেই করেছিল সে, আর শুভ যদি কল করেই থাকে তাহলে রানার লোকেশন খুঁজে বের করতেও পারবে। রানা এখন একটা গেম খেলবে, যার নাম মাইন্ড গেম। গেমটা হলো শুভ না আসা অবধি ওদের সাথে কথা চালিয়ে যেতে হবে। ভাই পোলার সাহস দেখছো? আমাদের সামনে কি সাহস নিয়ে কথা বলতেছে। ওকে কি মেরে ফেলবো? না এখন না, মরার সময় সব মানুষই একটা হা হতাশ করে। যাই হোক, তোর নাম তো রানা তাই না? আগে কোনোদিন তো দেখিনি এই গ্রামে। এলাকায় নতুন। দেখ ভাই, তোর সাথে কোনো ঝামেলা আমাদের ছিল না, হুট করেই তোর নায়িকাকে ভালো লেগেছে, একটু টিচ করলাম, আর তার জন্য তুই কি করলি? আর তার জন্য তুই আমার লোককে মারছিলি, সে এখন হাসপাতালে, তোকে মেরে ফেলতে ইচ্ছে করছিল রে। কিন্তু তোর কথাগুলো ভালো লেগেছে ভাই, তুই যা, মেয়েটা থাকবে, তুই চলে যা, সুযোগ দিলাম তোকে, যা 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 ভাই, তোর তো রাজকপাল ভাই, প্রথম কাউকে ছেড়ে দিচ্ছে। যা, তোর লাইফটা নিয়ে এনজয় কর, বেঁচে গিয়েছিস। পালা, দৌড়ে পালাবি, পেছনে তাকাবি না, মনে রাখবি এলাকাটা ভালো না, আমরাও ভালো না, সাবধানে থাকবি। তোদেরকে কে বললো যে আমি ভালো? রানার কথা শুনে সবাই বোকার মতো তাকায় ওর দিকে। রানা এই সিচুয়েশনে এমন কথা বলতে পারবে কেউ তা এক্সপেক্ট করেনি। রানার কাছে আসলো রিয়াজ, গালে জোরে একটা ঘুষি দেয়। রানা বলে, তিশাকে একটু বাইরে যেতে দে। কেন রে শালা? আমি চাই না সে আমাকে ভালোবেসে ফেলো। মানে
ওই তুই কি বেঁচে থাকার চিন্তাও করছিস? এই সরি, মেশিনটা দে তো। রিয়াজের হাতে ছুঁড়ে দেয় পিস্তল। হৃদয় যে তিশার চোখ আর মুখ থেকে কাপড় সরিয়ে ফেলে। তিশা রানার দিকে তাকায়। রিয়াজ পিস্তলটা রানার কপালে ঠেকিয়ে বলে, মাত্র 1 সেকেন্ড লাগবে তোকে মারতে। তুই আর্তনাদ না করে স্বপ্ন দেখছিস, তাই না? আবারও ভুল করলি। ভুল? কিসের ভুল? পিস্তল কপালে ঠেকিয়েও আমাকে মারি না, এরপর তো পালাতে চাইলেও আমি সুযোগ দেব না। ওই তোকে আমি... প্লিজ ওকে কিছু বলবেন না, ওকে ছেড়ে দিন। রানা, কেন আপনি ওদের সাথে কথা বলছেন এভাবে? মাপ চেয়ে নেন, আপনি চলে যান, নরম হয়ে কথা বলুন। কি আজব, মেয়েদের চেনাও জটিল কেন হয়? একবার আমাকে লুজার বলে গালি দাও, আবার সাহস দেখালে বলো কথা না বলতেই ভয়ে চলে যেতে হবে, তাই তো? মানে মেয়েরা চায়টা কি? তার জন্য ভালো হলেও দোষ, তাকে বাঁচানোর জন্য খারাপ হলেও দোষ। এত কিছু জানি না রানা, আপনার এই রূপটা আমার সহ্য হচ্ছে না। আপনি আগেই ভালো ছিলেন, এভাবে মোটেও মানাচ্ছে না আপনাকে। কি হচ্ছে আপনার মধ্যে আমি জানি না, তবে আপনি আমাকে বাঁচাতে আসবেন না। আপনি বের হয়ে যান, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমি এরকমই, অভিনয় করে আমি বেঁচে থাকলেও ভালো লাগা আনতে পারবো না, কিন্তু আমি কেন যাব? কেন আমার ক্ষতি আপনি চাইছেন না? এত কিছু বলার সময় নেই, আপনারা ওকে প্লিজ ছেড়ে দিন। ওকে আর মারবেন না প্লিজ, আপনাদের পায়ে পড়ি, আপনারা আর ওকে মারবেন না। আপনারা যা খুশি আমার সাথে করুন, কিন্তু রানাকে ছেড়ে দিন। প্রমিস, আমি বাধা দেব না আপনাদের, শুধু ওকে ছেড়ে দিন। কি বললো ভাই? কি করব? এই শালাকে... মেয়ে তো সেধে আমাদের সাথে মজা করতে চাইছে, এটাকে নিয়ে কি করব? ছেড়ে দে, বলো একটা। হালার পক্ষে সময় মতো আবার তুলে আনা যাবে, যা। এমনিতেই সে কিছু করতে পারবে না, পুলিশ ডাকবে আর থানায় গেলে তাকেই ভরে রেখে দেবে। ওকে তাহলে ছেড়ে দিই, এমনি উঠে দাঁড়াতে পারবে না। যা বেটা, চলে যা। বাপ্পি এসে রানার হাত পা খুলে দিল বাঁধন থেকে। রানাকে টেনে তুলে দাঁড় করালো। তিশার হাত পাও খুলে দেওয়া হয়েছে, তবে তিশা স্থির হয়ে বসে রইল সেখানে। রানার হাত ধরল শরীফ, তারপর টেনে বাইরে এনে জোরে একটা ধাক্কা দিয়ে দরজা আটকে দিল। রিয়াজ এগিয়ে যায় তিশার দিকে। 20 জন ছেলের সাথে তিশা একা। তিশা চোখ বন্ধ করে নিয়েছে, সে বুঝে গিয়েছে ওর সাথে কি হতে যাচ্ছে, কিন্তু মনে মনে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করল কেউ তাকে বাঁচাতে আসবে না। তিশা হয়তো ভেবেছিল রানা বলবে, আমি আমার তিশাকে ছেড়ে যাব না, কিন্তু না, রানা এমনটা বলেইনি। একবারও সে ঘুরে তিশার দিকে তাকালো না। তিশা মনে মনে বলে, সব ছেলে একই রকম, কেউ ভালোবাসা খুঁজতে আসে না, সবাই স্বার্থপর হয়ে থাকে। রানাও এমন করলো আমার সাথে। কাউকে আর বিশ্বাস নেই, আর কোনো বাধাও নেই এই কুকুরগুলোর সামনে আমি নিজেকে বিলিয়ে দিতে। আমি সর্বদা প্রস্তুত। কাপুরুষের থেকে এমন নরপশু অনেক ভালো। তিশার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে অনেক, কিন্তু পারছে না, তাই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া শুরু করেছে। রিয়াজ তিশার হাতে হাত রাখল। তখনই জোরে জোরে দরজায় শব্দ হতে থাকে। রিয়াজ প্রথমে পাত্তা না দিলেও শব্দটা বেশি হওয়াতে সে বিরক্ত হয়ে পড়ে। হবে বাই না কেন, টিনের দরজা, আস্তে করে হাত দিলেও শব্দ হয়, কিন্তু ওপাশ থেকে তো জোরেই ধাক্কা দিচ্ছে, তাই শব্দ হচ্ছে আরও বেশি। তিশা লাফ দিয়ে চোখ মেলে তাকায়। রিয়াজ বিরক্ত হয়ে বলে, ওই শিমুল, দেখ তো কোন হালায় আসলো, এনে পিস্তল। হালা পরিচিত না হলে দিবি কপালে চালিয়ে। রিয়াজের থেকে পিস্তল নিয়ে শিমুল নামের একটা ছেলে এগিয়ে যায় দরজার দিকে। ধীর পায়ে এগিয়ে গেল। দরজার ওপাশ থেকে শিকল খুলে আস্তে আস্তে খোলার চেষ্টা করেছে শিমুল, কারণ হঠাৎ করে কেমন ঝড়ো হাওয়া শুরু হয়েছে। শিমুল দরজা খুলে ফেলল। ওদিকে ভেতরে তিশার কাঁধ থেকে শাড়ির আঁচল নামিয়ে ফেলেছে রিয়াজ। সবাই বেশ নেশায় আসক্ত। টাকা আর নারীর নেশা পৃথিবীতে সবচাইতে বড় নেশা, যা ড্রিঙ্কসের নেশাকেও হার মানাবে। এদিকে শিমুল দরজা খুলে দাঁড়িয়ে দেখে খালি গায়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ চমকানির আলোয় এতটুকু সে বুঝতে পারল পরিচিত কেউ কিনা তা বোঝার জন্য শিমুল প্রশ্ন করে, কে তুই? পিছনে ফিরে কেন আসছিস? দূরে দাঁড়া, দেখি তুই কে। লোকটা কোনো উত্তর দেয় না, স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। বৃষ্টির পানি গায়ে এসে পড়ছে। শিমুল রেগে যায়। এমনিতেই তিশার নেশা সেই সন্ধ্যা থেকে পেয়ে বসেছে তার। এই অচেনা কারোর জন্য অযথাই বাইরে আসতে হয়েছে ওর। শিমুল পিস্তলে একটা টান দিয়ে গুলি লোড করে নিল।
তারপর হাত তুলে গুলি চালানোর প্রস্তুতি নিতেই লোকটা ঝড়ের ঝাপটার সাথে নিজেকে ঘুরিয়ে শিমুলের থেকে পিস্তল কেড়ে নিয়ে ঠাস করে একটা গুলি চালায়। গুলিটা শিমুলের বুকে যেয়ে লেগেছে। মজার ব্যাপার হলো ঝড়টা ঠিক সেই সময়ে থেমে পরিবেশকে নিস্তব্ধতা ধারণ করেছে। গুলির শব্দ ভিতরে থাকা মানুষগুলোর কানে যেয়ে পৌঁছেছে। রিয়াজ বলে, ওই কে একজন যে দেখতো শিমুল আবার কি আকাম করছে, ধরে নিয়ে আয় ওরে, ঝামেলার ভালো লাগছে না। সাফি নামের একটা ছেলে এগিয়ে গেল দরজার দিকে। দরজার এপাশে পা রাখতেই আবারও ঠাস করে একটা গুলির শব্দ হয়। সাফির পেটে গুলি লেগে বাইরে এসে পড়ে। সবাই চমকে উঠল। পরপর দুটো গুলি কে চালাবে? রিয়াজ রেগে বলে, ওই শরীফ দেখতো বাইরে কি হচ্ছে, সবগুলোরে মেরে ফেলবো, কাজের সময় ঝামেলা করলে। এই যা তাড়াতাড়ি যা। রিয়াজের কথা শুনে শরীফ বেশ দ্রুতই বাইরে আসলো। মুখে কাপড় বাঁধা, খালি গায়ে দাঁড়ানো। দূর থেকে বড় ঝড় আসার শাঁসা শব্দ শোনা যাচ্ছে, যেন ঝড় গাছের পাতার সাথে ভালোবাসা বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। শরীফ এসে প্রশ্ন করে, কি হচ্ছে এখানে? কে তুই? শরীফের বুকে গুলি এসে লাগে। শরীফ ছিটকে এসে পড়ে ভেতরে। মরার আগে জোরে চিৎকার করে বলে, ভাই রা। শরীফের আর কোনো কথা শুনতে পারে না কেউ। ঘরের মধ্যে চার্জার লাইট জ্বালানো। দরজার দিকে আলো ফেলতেই দেখতে পারে সাদা কেটস পরা, কালো প্যান্ট পরে একজন দাঁড়িয়ে আছে। ডান হাতে পিস্তল লোকটার, মুখটা টি শার্ট দিয়ে বাঁধা, কিন্তু চোখ দুটো দেখা যাচ্ছে। খালি গায়ে থাকা লোকটার পেটানোর শরীর দেখে কিছু সময় ধরে সবাই ভাবতে থাকে কে হতে পারে, কিন্তু রিয়াজের মনে রাগের বিশালতা এসে ভর করেছে। ওই কুত্তার বাচ্চা, কে তুই? সাহস হয় কি করে আমার লোকেদের মেরে ফেলেছিস? তোকে তো আমি। রিয়াজ পুরো কথা শেষ করতে পারে না। একটা গুলি ওর ডান কাঁধে এসে লেগেছে। পিস্তলে আর গুলি নেই। লোকটা পা বাড়িয়ে সামনে এগিয়ে আসে। এক হাঁটু ভাঁজ করে শরীফের কোমর থেকে পিস্তল হাতে তুলে নিল। শাঁসা শব্দ প্রখর হয়, যেন ঝড়ের গতিবেগ জানান দিয়েছে রিয়াজরা সবাই মরতে চলেছে। ঘটনার আকস্মিক কথায় কেউ কোনো কথা বোঝে না। হাবার মতো দাঁড়িয়ে দেখছে, কিন্তু একটা ছেলে হাতে রড নিতেই লোকটা পিস্তল তাক করে, সোজা মাথায় গুলি করে। কেউ এবার ভয়ে নড়ছেও না। বুঝে যায় খালি গায়ে থাকা লোকটা একজন প্রফেশনাল পিস্তলবাজ। পিস্তল চালানোর স্টাইল যেন এটাই প্রকাশ করছে। ঝড় চলে এসেছে, শা শা করা শুরু করেছে প্রকৃতি। ঝড়ে চোটে খোলা দরজা ভেঙে বাইরে চলে গেল। এ যেন কোনো ঝড় নয়, মৃত্যুর ফেরেস্তা এসেছে। লোকটা এগিয়ে গেল ভিতরে। রিয়াজ কোকাতে কোকাতে বলে, কে তুই? রানা? কিন্তু ও তো চলে গেছে, তাহলে তুই কে? লোকটা এসে চেয়ারে বসলো, পায়ের উপর পা তুলে দেয়। বৃষ্টি শুরু হয়েছে। এবার লোকটা বসে, চেয়ারে হেলান দিল। তিশার দিকে তাকায়। তিশা চোখ গোল গোল করে তাকিয়ে আছে এই অচেনা লোকটার দিকে। মুখ ঢাকা, চোখ দুটো সেদিনের ছেলের মতোই লাগছে, যেদিন রনিদের থেকে বাঁচিয়েছিল যা সেই ছেলেটাই। তার চোখ দুটো তিশা মাস্ক পরতে চিনতে পারে, এই সেই ছেলে। তবে কি এই ছেলেটাই মিস্টার রহস্যময়? হৃদয়ের হাতে ছুরি নিয়ে এগিয়ে আসে সামনে, চিৎকার করে বলে, আমার বন্ধুকে মারছিস? কে তুই? সাহস থাকলে মুখ দেখা। লোকটা শব্দ করে হাসলো। হাসি দিতেই আরও একটা ছেলে মুখ ঢাকা অবস্থায় ঘরের ভেতর প্রবেশ করে, দুহাতে দুইটা পিস্তল। ছেলেটা এসে কোনো কথা ছাড়া দাঁড়িয়ে থাকা অন্য ছেলেদের দিকে গুলি চালানো শুরু করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘরে থাকা জীবিত মানুষগুলো নিস্তব্ধ হয়ে নিচে পড়ে থাকে। রিয়াজ বুঝে গেছে এরা খুব ভালো পিস্তল চালাতে পারে। যে সামনে আসতে চেয়েছে তাকেই আগে মেরেছে। প্রতিরক্ষা কিংবা এদের দুজনকে মারার মতো অস্ত্র থাকলেও সাহস করে সামনে আসেনি। এখন এই অল্প আলো ঘরে 5 জন মানুষ, 2 জন মুখোশ পরা, একজন গুলিবিধ্বস্ত রিয়াজ, আরেকজন ডক্টর, আরেকজন মায়াবী সুদর্শনী হরিণী বসে রয়েছে অবাক চোখে। বসা থেকে উঠে দাঁড়ালো খালি গায়ের লোকটা। তিশার দিকে এগিয়ে যেয়ে তিশার পরে থাকা আঁচলটা তুলে ঠিকভাবে ঢেকে দিল। তিশা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে। ছেলেটার চোখ অসম্ভব আকর্ষণীয়। সেই আকর্ষণের মায়া কাটানো অসম্ভব ব্যাপার। মাস্ক পরা ছেলেদের চোখ আসলেই সুন্দর হয়। কে তোরা? এখানে কেন এসেছিস? আমাকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি ভাই, আমাকে মাফ করে দে। মাফ? মাফ করা যায়। ঠিক আছে, চলে যা। তিশা তার দিকে তাকায়। কণ্ঠটা খুব পরিচিত লাগছে ওর কাছে। তবে রিয়াজ উঠে দাঁড়ায়। খালি গায়ে থাকা লোকটা রিয়াজের 2 পায়ে গুলি করে। রিয়াজ যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানে জ্ঞান হারালো। হৃদয় হাঁটু ভাঁজ করে বসে হাত তুলে মাফ চাইতে শুরু করেছে।
খালি গায়ে থাকা লোকটা ইশারায় বোঝায়। তুই চলে যা এখান থেকে, দৌড়ে যাবি। হৃদয় দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল, পেছনে একবারও তাকালো না। সে দৌড়াতে শুরু করেছে। এখন নির্জন রুমে মাত্র 3 জন লোক। তিশা 2 জন ছেলের দিকে তাকিয়ে আছে। তিশার এখন ভয় লাগছে না। খালি গায়ে থাকা লোকটা চলে আসার প্রিপারেশন নিতে তিশা উঠে দৌড়ে খালি গায়ে থাকা লোকটাকে জড়িয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তিশা বলে, আমি তোমাকে খুঁজে পেয়েছি, হার যেতে দেব না। আমি যতবারই বিপদে পড়েছি তুমি ততবারই আমাকে বাঁচাতে এসেছো। আমি তোমাকে ছাড়তে চাই না, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। প্লিজ আমাকে ছেড়ে তুমি যেও না। আমি শুধু তোমাকে চাই ও তোমাকে ভালোবাসতে চাই। কে তুমি? তিশাকে ছাড়িয়ে নিল লোকটা, তারপর শব্দ করে হেসে ওঠে। পাশে থাকা ছেলেটা তিশাকে গম্ভীর গলায় বলে, রানাকে আপনি ভালোবাসেন না? সে তো ভীতু, আমাকে এখানে রেখে সে ঠিকই চলে গেছে। কাপুরুষ একটা। তাই আমি বাইরে অপেক্ষা করছি, তুই তাহলে আয়। লোকটা চলে গেল। খালি গায়ে থাকা ছেলেটা তিশার মুখের দিকে তাকিয়ে আছে। তিশার দিকে তাকিয়ে সে আবারও শব্দ করে হাসল। বাম হাত উঠিয়ে আস্তে আস্তে মুখ থেকে কাপড় সরাতে শুরু করে। কাপড় প্রায় নেমেই গেছে। তিশা অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা অচেনা ছেলেটির দিকে। খালি গায়ে থাকা ছেলেটিকে সে একদমই চেনে না, চিনবে বা কী করে? আধখোলা ঘর, মুখে কাপড় বাঁধা, শুধু চোখ দুটো ছেলেটার খোলা। সেই চোখে অজস্র আগ্রহ জাগানো অসংখ্য মায়া, যে মায়াতে হারাতে ইচ্ছে তিশার বহুদিনের যেন। ছেলেটা শব্দ করে হাসল। কয়েক সেকেন্ড নিষ্পণে হেসে নিয়ে মুখের কাপড়ে হাত দেয়। আস্তে আস্তে কাপড়টা নামাতে থাকে সে। ঠোঁটের কাছে এনে ছেলেটা একটু থামল, তারপর তিশার দিকে নীরের দৃষ্টিতে চেয়ে থেকে চোখের পলকে কাপড় টেনে নিচে ফেলে দিল। তিশা হা করে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। তিশা কথা খুঁজতে থাকে, সামনে থাকা ছেলেটাকে কি বলবে, কিন্তু সে এতটাই অবাক হয়েছে যে সে কি বলবে বুঝতে পারছে না। তিশার আবেদনময়ী মুখে ঠোঁট যেন স্থির হয়ে হা অবস্থায় থেমে গেছে। এটা হওয়াটাও স্বাভাবিক তার, কেননা তিশার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে হলো রানা। আর এইরকম অবস্থায় রানাকে দেখে তিশা কথামৃত হয়ে গেছে। বেশ কিছু সময় দুজন দুজনার দিকে তাকিয়ে থেকে তিশা নিজেই বলে, রানা? এখনো চিনতে কষ্ট হচ্ছে মিস তিশা? মানে? মিস তিশা বলছি, কারণ আপনার রানা একটু আগেই মারা গেছে। যখন আপনি মিস্টার রহস্যময়কে জোরে ধরে বলেছিলেন রানা লুজার, তখনই রানা মরে গেছে। আপনার থেকে আপনার টপার চরিত্র আবার ফুটে ওঠার কারণে আবারও রানা মরে গেছে। আপনি একটা মনে কতজনকে ভালোবাসে দেখাবেন? জিশানকে তো শুরু থেকেই ভালোবাসছিলেন, সে নয় হুট করে রানা আপনাকে ইগনোর করে। রানাকে আপনি ভালোবাসতে যাচ্ছিলেন, রানাকে তো আপনি নিজেই মেরে ফেলেছেন। রানা মরে গেছে, তারপর মিস্টার রহস্যময়কে ভালোবাসলেন। আমাকে একটু বলবেন আর কত ভালোবাসা নিয়ে খেলবেন আপনি? হাস্যকর লাগে অনেক। এত সহজে ভালোবাসি কথাটা বলতে নেই। যদি কেউ সহজে ভালোবাসি কথাটা ব্যবহার করে, প্রকাশ করে, এটার মূল্য থাকে না, হাস্যকর মনে হয়। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি মানুষটা তো ভুলে ভরা। একটা সত্য কথা বলি, জিশান, তুষার, রনি, সাহেব, আয়ান, সুমন আর মিস্টার রহস্যময় কেউ আপনাকে ভালোবাসেনি, কোনোদিন বাসতুও না। আপনাকে একজনই ভালোবেসেছিল, আর সে হলো রানা। কিন্তু রানা এই মুহূর্তে মরে গেছে, ওর লাশ দেখতে পাচ্ছেন আপনি। আমার বুকের বাঁ পাশে রানার লাশ জ্বলছে। একটু পর সে ছাই হয়ে উড়ে যাবে বাইরের এই ঝড়ো অনিলে। আপনাকে সবাই সব সময় ভালোবাসা দেখিয়েছে, দেওয়ার চেষ্টা করেছে, আপনি গ্রহণ করেননি। আপনি যেমন ঠকিয়েছেন তেমনি এখন ঠকে গেলেন। রানা আপনাকে সত্যিই ভালোবাসতো। রানা চরিত্রটা কখনো আর আমার মধ্যে আপনি দেখবেন না। আপনার অভিনয়ের শুরুতে সে নিহত। রানা কষ্ট পায়, রানা কান্না করে, রানার মন খারাপ হয়, কিন্তু আপনার সামনে থাকা এই রহস্যময়ের কোনো অনুভূতি নেই। রানা কথাগুলো বলে ডান হাতে থাকা পিস্তল রিয়াজের লাশের দিকে তাক করে। ঠাস ঠাস করে পরপর 3টে গুলি করল। তিশা ভয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে নতুন রূপে থাকা রানাকে দেখে। সত্যি এটা একজন অপরিচিত রানা, যার সাথে তিশা কোনো দিনও মেশেনি যেন। রানার মধ্যে 2টো চরিত্র, রানা আর মিস্টার রহস্যময়। রানা চরিত্রটা এখন মরে গেছে, মিস্টার রহস্যময় চলে এসেছে সামনে। তিশাকে বলে, এই হলো আমার হিংস্রতা। যতবারই আপনি বিপদে পড়ছেন আমি বাঁচিয়েছি, মার খেয়েছি, আমি কিছুই বলিনি।
রানা যদি ভালোবাসে তাহলে কেন আমাকে বিয়ের পর থেকে এড়িয়ে চলছিলে? এসব বাদ দিন, কোনো লজিক নেই আপনার প্রশ্নের। রানা, আমি এত কিছু জানি না, বুঝতেও চাই না। তুমি রানা, তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি, মানে ভালোবাসি। চুপ, অসহ্য লাগছে তোর কথাগুলো শুনতে। তিশা কিছু বলতে পারে না, রানাও আর কিছু বলে না। ফ্লোর থেকে টি শার্ট তুলে নিয়ে গায়ে পড়ল রানা। তারপর সে বাইরে বের হয়। শুভ দাঁড়িয়ে আছে। শুভকে দেখে তিশা চমকে গেল। রানা তিশার হাত ধরে বাইরে টেনে নিয়ে যায়। বাইকের কাছে এসে হাত ছেড়ে দিল। রানা বাইকের উপর চড়ে বসে। তিশা রানার বাইকে উঠল। তারপর সে এখান থেকে বাইক নিয়ে চলে যায়। রানা বেশ চিৎকার শুনতে পাচ্ছে নিচ থেকে। রাতে এসে চিলেকোঠার ঘরে এসে বসেছিল, ঘুমিয়েও পড়েছিল শেষ রাতে। গায়ে হালকা হালকা জ্বর এসেছে। রানা চিৎকার শুনে নিচে যায়। সবাই ড্রয়িং রুমে বসে আছে। নীরব আর নীরা এসেছে। রানাকে দেখে শুভ এগিয়ে আসে, কানে কানে বলে, জামালা বেঁধে গেছে নীরার বরের জন্য। নীরব রানাকে দেখেই বলে, নানু কালকে কি হয়েছে সবটা তো শুনলে না? রিয়াজদের সাথে রানা ঝামেলা করেছে, ওদের লোকদের সে পিটিয়েছিল। কি রানা, তুমি জানো রিয়াজ কত বড় বেয়াদব ছেলে? ও যে কোনো সময় ক্ষতি করতে পারে। কিন্তু রিয়াজ আর বেঁচে নেই, সারা এলাকা হয়েছে খবরটা। সকালে উঠে শুনলাম রিয়াজদেরকে কারা যেন গুলি করে মেরেছে। পুলিশ পুরো এলাকা খুঁজেছে রানাকে, মানে রানার সাথে রিয়াজের শেষ ঝামেলা হয়েছে, ওকেই এটা দেখছে। পুলিশকে সেটা বলছে সবাই। রানা তুমি যে কি করো? মানে রানাকে কি পুলিশ ধরে নিয়ে আসবে নাকি? জানি না, হয়তো এক্ষুনি চলে আসতে পারবে তারা। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। সবাই বেশ ভয় পেয়ে তাকালো দরজার দিকে। কিন্তু রানা সত্যিই ঝামেলা করতে পারে, এটা কেউ বুঝতেই পারছে না। এমন হাবাগোবা ছেলে যে মারামারি করবে শুনেই হাসি পাচ্ছে। কিন্তু দরজা খোলার পর পুলিশকে দেখে সবাই ভড়কে গেল। আসলেই পুলিশ এসেছে। রানা শুভর দিকে তাকায়। শুভ ইশারায় বলে, সমস্যা নেই, থানায় গেলে যেতে পারিস। পুলিশ এসে বলে, রানাকে? জি, আমি রানা। কালকে রিয়াজের সাথে আমার ঝামেলা হয়েছিল। সে আমার কাজিনকে বাজেভাবে টিস করে, এই জন্য লোককে আমি পিটিয়েছি। তারপর আর কিছু জানি না। বুঝলাম, কিন্তু তবুও থানায় চলেন, আরও কিছু জিজ্ঞাসা করতে হবে। রিয়াজ খুন হয়েছে, আর যে ছেলেটাকে আপনি পিটিয়েছিলেন তার লাশও সেখানে ছিল। কিন্তু আমি তো কিছুই জানি না। থানায় চলেন, সমস্যা নেই, জিজ্ঞাসা করব কিছু। ও বড় আম্মু, আমি তো কিছুই জানি না। আমাকে কেন নিয়ে যাবে থানায়? আমাকে যদি পিটায়, আমি তো তখন রেগে ছেলেটাকে মারছিলাম। তারপর তো নিজেও কিছু করিনি বড় আম্মু। রানার অভিনয় দেখে শুভ হাসি চেপে রাখতে পারে না, কিন্তু খুব কষ্টে সে হাসি চেপে রাখে। আলফাজ সাহেবও চুপচাপ দাঁড়িয়ে আছে। তিশার বাবা বলে, দেখুন অফিসার, আপনার ভুল হচ্ছে। বুঝলাম, কিন্তু থানায় যে তার যেতেই হবে। আমরা ধরতে আসিনি, শুধু যাবে, জিজ্ঞাসা করব, তারপর চলে আসবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। রানাকে নিয়ে চলে গেল পুলিশ। রানা পুলিশদের সাথে গাড়িতে করে থানার দিকে চলে যায়। তিশার ঘুম ভাঙল। রুমের চারিপাশে তাকায়, রানাকে খুঁজে পাচ্ছে না। সে রুম থেকে বের হয়ে দৌড়ে নিচে আসে। সবাই বেশ চিন্তায় আছে। নীরার নানা বলে, চেয়ারম্যানের ছেলের ব্যাপার, এত সহজে সমাধান হবে না। রানাকে এখন নিয়ে আসবে কে? তিশা বড় একটি ঢোক গিলল। কি হয়েছে রানার? নীরাকে দেখে সেখানে গেল। আস্তে গলায় বলে, রানা কোথায়? বাবা, আমি যে এসেছি সেটার দিকে নজর নেই, অথচ রানা কোথায় এটা খুঁজছিস? ও বল না, রানা কোথায়? পুলিশ এসেছে, তাকে নিয়ে গিয়েছে। কি? কখন? একটু আগেই। তিশা থপ করে সোফাতে বসলো। তখনই কলিং বেল বেজে ওঠে। নীরা যেয়ে দরজা খোলে। জিসান এসেছে, সাথী নিধি। জিসানকে দেখে সবাই চমকে যায়। জিসান ভেতরে আসে। সবার দিকে তাকালো। জিসানের পাশে দাঁড়িয়ে থাকা নিধি বলে, রানা বলেছিল জিসানের কেয়ার নিতে, তাই সকালে গিয়েছিলাম, ডাক্তার নিয়ে আসতে বলেছে। জিসানের সাথে কেউ কোনো কথা বলছে না। সে নিধিকে নিয়ে উপরের ঘরের দিকে এগিয়ে যায়। সবাই রানার জন্য চিন্তা করতে থাকে। তিশা কাল রাতের কথাগুলো ভাবতে ব্যস্ত হয়ে গেল। রাতে এসে তিশাকে নিজের রুমে পাঠিয়ে দিয়ে রানা ছাদের ঘরে চলে যায়। তিশা রানাকে ডাকার সাহস পায়নি। রাতেই নিধিকে বলেছিল জিসানকে নিয়ে আসতে, তাই নিধি সকালেই বের হয়ে গিয়েছিল জিসানকে আনতে। সন্দেহটা তোমার দিকেই যাচ্ছে, তুমি কি রিয়াজদের মেরেছো?
পুলিশ অফিসারের কথা শুনে রানা ওনার দিকে তাকালো, তারপর গম্ভীর গলায় বলে, ওর সাথে আমার ঝামেলা হয়েছিল বিকেলে, তারপর কিছু যায় না। স্যার, আমার পুরো বিশ্বাস এই বেটায় ওদেরকে মেরেছে। ধরে 3rd ডিগ্রি চালালে সব স্বীকার করবে। সন্দেহের বশে ধরে কাউকে মারার কোনো আইন তো আমার জানা নেই। ওই আমাকে আইন শেখাচ্ছিস? কি করব, আইনের নিয়ম আমি এড়িয়ে চলি, কিন্তু অনিয়মটাই আমার কাছে চলে আসে। মানে? এই যে আমাকে তুলে আনলেন, আইনের কাজ আমাকে থানায় নিয়ে যাওয়ার আগেই ছেড়ে দিতে হবে, এটা অনিয়মের ব্যাপার। তোকে কে ছাড়বে রে? রানা পুলিশদের সাথে কথা বলছিল। এমন সময় কয়েকটি গাড়ি খুব গতিতে আসতে থাকে। পুলিশদের গাড়ি ক্রস করে সামনে এসে দাঁড়ায়। সহকারী পুলিশ বলে, স্যার, এখানে এমপি স্যার কেন আসছে? নামো গাড়ি থেকে, দেখি কি হয়েছে। পুলিশেরা নেমে দাঁড়ালো গাড়ি থেকে। এমপি স্যার এসে অফিসারের গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, চিৎকার করে বলে, ওই তুই কাকে ধরছো? আলফাজ স্যারকে চিনো না? উনি মন্ত্রী, সবার বড় লোক, জানো তুমি? ওনার ছেলেকে থানায় নিয়ে যাচ্ছ? ভাগ্য ভালো এটা ঢাকা না, না হলে তোমার এমন সাহস বাড়িতে পকেটে ভরে দিতাম। কই সে রানা? ভেতরে আছে। এমপি সাহেব এগিয়ে আসলো। রানা নেমে এসে দাঁড়ায়। এমপি সাহেবের সাথে কিছু সময় কথা বলে নিল। ওর পকেটে থাকা ফোনটা হঠাৎ বেজে ওঠে। হাতে নিতেই দেখে আলফাজ সাহেবের কল। রানা রিসিভ করে। ওপাশ থেকে আলফাজ সাহেব বলে, সিয়াম আর রাফাত নেই, ওরা দুজন মারা গেছে। মাসুম বলল আলিফ সাহেবের লোক এসে মেরেছে। মাসুম গুরুতর আহত, আলিফকে আমি মেরে ফেলবো। আব্বু রিল্যাক্স, আপনি ঢাকাতে ফিরে যান। আর আপনি ফিরছেন এটা যেন আলিফ সাহেবের কান অব্দি পৌঁছায়, বাকিটা আমি দেখছি। মাসুমকে জানিয়ে দিন আপনি ফিরছেন। ওকে, কিন্তু আলিফকে আমি মারবই। ওকে। আলফাজ সাহেব ফোন কেটে মাসুমকে কল দেয়। মাসুম দিব্যি ঠিকই আছে। ওদের দুজনকে মাসুম নিজেই মেরেছে। মাসুমকে ফোন দিয়ে আলফাজ সাহেব জানালো, আমি ঢাকাতে আসছি আজ, সবকিছু রেডি রাখো। আলিফের যত লোক আছে সবাইকে তুলে আনো, আজকে দেখা হবে ওদের সাথে। মাসুম সহমত জানিয়ে কল কেটে দিল। মাসুম আবার আলিফ সাহেবকে কল দিল। আলিফ সাহেব কল পেয়েই বলে, কি হয়েছে মাসুম? একটা নিউজ দেওয়ার আছে। কি নিউজ? আলফাজ স্যার আজকে শহরে ফিরবে। ওনার নির্দেশ আপনাকে সহ সব যতগুলো লোক আছে সবগুলোকে তুলে নিয়ে যেতে। তাই নাকি? ও আমার লোকেদের মারবে, ওর সাহস দেখে আমি অবাক হচ্ছি। ও জানে না ঢাকাতে আসবে, এটা কত বড় ভুল করতে যাচ্ছে। ঠিক আছে, তুমি আমার লোকেদের সবাইকে আলফাজের ঠিকানা অনুসারে নিয়ে যাও, আমিও আসছি। আলফাজের লোকেদের কিনতে কত টাকা লাগবে আমি এটাও পাঠিয়ে দিচ্ছি। আলফাজের লোকেদের হাতেই তাকে আজ মরতে হবে। আমিও আসছি। মিস্টার রহস্যময়কে তো আমি মারবো, সাথে মিস্টার নোফেসকেও আমি মারবো। ওকে, আমি সব রেডি করছি। মাসুম কল কেটে দেয়। আলিফ সাহেবের সাথে তুষার ছিল, এজন্য সে সবকিছু শুনেছে। সেও যাবে ঢাকাতে। আলিফ সাহেব রানাকে কল দেয়। রানা পকেটে হাত গুজে হাঁটছে। গায়ে বেশ জ্বর অনুভব হচ্ছে ওর। এমনিতে তাকে হৃদয় বেশ ভালো মতোই সুস্থ করে দিয়েছে, কিন্তু বৃষ্টিতে ভেজার কারণে জ্বর চলে এসেছে। রানা ধীর পায়ে হাঁটছে। ফোন হাতেই ছিল। কল আসতেই সে বুঝে যায় কে কল করেছে। সে নাম্বার না দেখেই রিসিভ করে বলে, জি আলিফ সাহেব বলুন। আজকেই আমাদের ঢাকাতে যেতে হবে। মিস্টার রহস্যময় আমাদের সব লোকগুলোকে তুলে নিয়ে গেছে। ঠিকানাও জানি আমি তারা কোথায়। আজকে সবাইকে আমরা মেরে ফেলবো, যেন কেউ বাঁচতে না পারে। আর শোনো, তুই মিস্টার রহস্যময়কে মারবি। রানা ফোন কেটে দেয়। তুষারের কথা শুনে রাগে ওর মাথা কেমন চক্কর দিয়ে উঠল। তুই তুই করে বলছে রানাকে। রানা ফোন পকেটে রাখতে যাচ্ছিল, একটা মেসেজ আসে। চেক করতে দেখে ভিসা অফিস থেকে সবকিছু চেক আউট করে ঠিকঠাক করে দিয়েছে। রানা যেন এটারই অপেক্ষা করছিল, কিন্তু এত তাড়াতাড়ি হবে সে জানতো না। এবার কেবল টিকিট কাটতেই হবে, অনলাইনে সেটাও করে নেবে। রানা বাড়িতে আসলো। রানাকে দেখে নীরার মা এসে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দৌড়ে আসে তিশা। সবার সামনে রানাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কোথায় ছিলে তুমি? জানো না, সকালে উঠেই তোমাকে খুঁজছিলাম। কতটা টেনশন হচ্ছিল। পুলিশ কেন তোমাকে নিয়ে গেছে? আমাকে ডাকনি কেন একটু? খুব চিন্তায় ছিলাম।
রানা তিশার কোনো প্রশ্নের জবাব দিল না। নিজেকে তিশার থেকে ছাড়িয়ে নিয়ে উপরের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। তিশার বাবা বলে, কি ব্যাপার রানা, তিশার সাথে কথা বলছো না কেন? ওর তো টেনশন হচ্ছিল। হাসছো কেন তুমি? কে টেনশন করছিল? কে মানে? তিশা তোমার জন্য চিন্তা করছিল। ও, জানতাম না তো কেউ চিন্তা করছিল, মানে স্পেশালি কেউ চিন্তা করবে ভাবিনি। কি হয়েছে তোমার? তিশাকে এভাবে বলছো কেন? সে ছাড়া আর কে বেশি চিন্তা করবে? কেন করবে? সে ভালোবাসে আমাকে। অভিনয়টা দারুণ করছে, এটা দেখে সবাই বুঝছেন ভালোবাসে। অভিনয়? কিসের অভিনয়? ভালোবাসার অভিনয়। রানা, কি বলছো তুমি? আমি কেন অভিনয় করব? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। প্লিজ, আর মিথ্যে কথাটা নিতে পারছি না তোর থেকে। কতজনকে ভালোবাসবি তুই? রানা, আমি মানছি আমি আগে খারাপ ছিলাম, এখন তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, আমি আমার বাবাকেও ভালোবাসি না। বড় মা ছাড়া আর এমন একজন আছে, ওনাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। ভালোবাসো না? তাহলে কেন আমার মেয়েকে বিয়ে করেছিলে? শাস্তি দিতে, যা সে পেয়েছে। আর চিন্তা নেই, আপনার মেয়ের শরীরে হাজব্যান্ডের অধিকার নিয়ে স্পর্শও করিনি। ঘৃণা লাগে আমার যে মেয়ে অন্য ছেলেদের সাথে সময় কাটায়, তাকে স্পেশাল করে মানে বিয়ে করে রুমে রাত কাটানোর কোনো ইচ্ছে আমার নেই। রানা, নীরার মা এগিয়ে এসে রানার গালে কষে 2টা থাপ্পড় দেয়। রানা কয়েক সেকেন্ড গালে হাত দিয়ে রাখে, তারপর মুচকি হাসতে থাকে রানা। সবাই রানার কাণ্ড দেখতে থাকে। হঠাৎ করে রানার কি হলো কেউ কিছু বুঝতে পারছে না। নীরার মা বলে, ছি রানা, তোর স্ত্রী সে, এইভাবে কেন বলছিস? কিসের স্ত্রী? আমি মানি না তাকে। চিন্তা নেই কারো, ওকে আমি ডিভোর্স দেব। কাগজে কলমে সে আমার বউ। একটা ডিভোর্স লেটারে সাইন করলেই ঝামেলা শেষ। রানা, সব কিছু কি তোর কাছে গেম মনে হচ্ছে? এই বিয়েটাই তো একটা বিশাল গেম ছিল। মানে কিসের গেম? রানা, তুই কিন্তু লিমিট ক্রস করছিস, আমার সহ্য হচ্ছে না। সহ্য তো আমারও হয় না মা। নিজের বাবা যখন অবহেলা করে তখন সহ্য হয় না, নিজের ভালোবাসা যখন অবহেলা করে অন্যকে দিয়ে মার খাওয়ায়, আমারও সহ্য হয় না। কি চাস তুই? আমি তিশা থেকে দূরে থাকতে চাই। আই হেট হার। দরকার নেই এমন মানুষ যে ভালোবাসাটাকে সহজ করে হাসিতে পরিণত করে। রানা কথাগুলো জোরেই বলল। সবাই রানার কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। রানা জোরে জোরে কথা বলার শব্দ শুনে সবাই এক জায়গায় এসে জড়ো হয়েছে। রানা তিশার সামনে, আর তিশা রানার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিশার চোখ থেকে বাড়িধারা পতিত হচ্ছে নিচে। তিশা চোখ বন্ধ করে রানাকে কল্পনা করছে। রানার দিকে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিশার বাবা বেশ রেগেই প্রশ্ন করে, কি হচ্ছে এসব? তিশাকে তো তুমি ভালোবেসেই বিয়ে করেছো, এখন তুমি সেটা বলছো নাটক ছিল, প্ল্যান ছিল। কিসের প্ল্যান? তিশাকে শাস্তি দিবে? কিন্তু সে করেছেটা কি? কিসের শাস্তির জন্য তুমি ওকে কষ্ট দিতে এই পথ বেছে নিয়েছো? রানা সবার দিকে তাকালো। জিসান যেন সব থেকে বেশি অবাক হয়ে তাকিয়ে আছে রানার দিকে। রানাকে সবাই এতদিন যা ভেবে এসেছে, আজকে যেন সেই রানা পাল্টে একদমই আলাদা হয়ে গেছে। রানা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমি তাকে কথা দিয়েছিলাম তার সাথে করা অন্যায়ের প্রতিশোধ আমি নেব। কার সাথে তিশা অন্যায় করেছিল? সে কে? আর সে কি তোমার কাছে তিশার থেকেও খুব বেশি কাছের মানুষ? একদিন তাহলে আমার সামনে যা দেখাতি, মানে তৃষার প্রতি তোর ভালোবাসা, সেটা কি মিথ্যে ছিল? তোরা সবাই জানতি আমি দেশে এসেই তোদের ভার্সিটির কনসার্টে গিয়েছিলাম। আসলে কনসার্ট তো আগে থেকেই হবে এটা জানতাম, কারণ আমি তো দেশেই থাকতাম গত কয়েক বছর ধরে। এটা তোরা কিভাবে জানবি? যেখানে আমার পরিবারে থাকা বাবা নামের মানুষটা কোনোদিন খোঁজ নেয়নি, ভাই নামক মানুষ কখনো জানতে চায়নি, তাহলে তোরা কিভাবে জানবি আমি কোথায় থাকি? রানা, একটু সহজ করে কথা বল, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তাহলে শোনো সবাই। রানা কথাটা বলে একটু থামলো। সবাই রানার দিকে তাকায়। তিশাও তাকালো। রানা চুপচাপ দাঁড়িয়ে আছে। রানা সবার দিকে এক পলক তাকিয়ে বলে, 4 বছর আগে আমি দেশে আসি। এয়ারপোর্টে নেমে আশেপাশে তাকাই, আমাকে একজনই সবচেয়ে বেশি ভালোবাসতো। সে প্রতিবারই সবার আগে আমার জন্য অপেক্ষা করতো। কে সে? রিহান, আমার কাছের মানুষ, আমার বন্ধু, আমার ভাই, আমার সব কিছু। রিহানের সাথে তিশাকে শাস্তি দেওয়ার কি সম্পর্ক আছে? সেটা তিশা বলুক না থাক, আমি বলছি। রিয়ানকে আমি কোথাও দেখিনি,
ভেবেছিলাম সে ব্যস্ত আছে, সে আমাকে সারপ্রাইজলি অনেক কিছুই দিত। আমিও ভেবেছিলাম আমি ওকে বড় রকমের একটা সারপ্রাইজ দেবো। দেশে এসেছিলাম সে জানতো, কিন্তু দেশে এসে কোথায় থাকবো সেটা রিহান জানতো না। ভেবেছিলাম ওর রুমে মাঝরাতে যে একটা বড় সড়ো সারপ্রাইজ দেবো, সে খুঁজবে আমায় কোথায় গিয়েছি। দেশে এসে তাকে কল কেন করিনি, কত কত প্রশ্ন নিয়ে এসে আমাকে খুঁজবে সারাদিন। কিন্তু আমি দেখা করব মাঝরাতে। সেদিন একটা হোটেলে যাই, সেখানেই থাকি। ফোনটা অফ করে দিই আমি। সময় চলে যায়, বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর একটা সময় গভীর রাত আসে। ঘড়িতে ঠিকভাবে দেখে নিয়েছিলাম কটা বাজে, রাত 2:30। আমি হোটেল থেকে বের হই। রিহানের বাড়িতে পৌঁছাতে 3টা বেজে যায়। বাড়ির দারোয়ান আমাকে খুব ভালো করে চিনত, প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি। রিহানের বাড়িতে এসে সোজা রুমের সামনে যাই। রুমের সামনে যে দাঁড়াতেই কানে ভেসে ওঠে মৃদু কান্নার শব্দ। আমি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করি। রিয়ানকে অবাক করতে যেয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। তাকে দেখি রিয়ান ফ্যানের সাথে গলায় দড়ি পেঁচিয়ে চলে আসে। বিছানার পাশে হেলান দিয়ে বসে রিয়ানের বাবা কান্না করছে। জানেন রিয়ানের বাবাটাকে? জানতে চান আপনারা? রিয়ানের বাবা হলো আলফাজ সাহেব, সারাত সাহেবের বন্ধু আলফাজ সাহেব। আর রিহানের কথা তিনি কাউকে কোনোদিন বলেনি। আমি রুমে প্রবেশ করে রিহানকে চোখে দেখে দিয়ে পানি টপ টপ করে পড়ছিল আমার পায়ের শব্দ শুনে আলফাজ সাহেব আমার দিকে তাকায়, আমাকে দৌড়ে এসে জোরে ধরে বলে, রানা তুমি এসেছো? ও আর নেই, ও চলে গেছে আমাদের সেরে। ডাক্তার জানিয়ে গেল রিহান আজ দুপুরেই মারা গেছে। গলায় দড়ি দিয়েই সে মরেছে। রিহান মরেছে বাবা, আমাকে ছেড়ে ও চলে গেছে। আমি নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকি রিহানের দিকে। জিভটা এক আঙুল বের হয়ে আছে। ওর বাম হাতের দিকে চোখ চলে যায় আমার। সেখানে কতগুলো ব্লেডের দাগ, যেন একটা নাম মোছার বৃথা চেষ্টা করছিল রিহান। জানেন ওর হাতে থাকা নামটা কার ছিল? সেই নামটা ছিল তিশা। আর আমার সামনে দাঁড়িয়ে থাকা তিশাই হলো সেই তিশা। রিহান মরে যায়, আর ওর মরার পেছনে দুজন মানুষের হাত ছিল। তারা হলো তিশা আর নীরা। হ্যাঁ, ওদের দুজনের জন্যই রিহান মারা যায়। আমি আলফাজ সাহেবকে ছাড়িয়ে নিয়ে রিহানের কাছে যাই। হাত দুটো নরম হয়ে আসে। আমি দড়ি থেকে রিহানকে নামাই। চোখ খোলা ছিল, বোঝা যাচ্ছিল সে মরার আগে কান্না করেছিল অনেক। বেডশিটে হাত থেকে পড়া রক্ত টপ টপ করে পড়ে বিদঘুটে চিত্র অঙ্কন হয়েছে যেন। একটা কাঁথা দিয়ে রিহানের মুখ ঢেকে দিই। আলফাজ সাহেবকে বলি, কি হয়েছিল? আমি কিছু জানি না, আমি তো ব্যস্ত থাকতাম। কখন কি করতো কিছুই জানতাম না আমি। ওর রুমে রাতে এসে একবার দেখে যেতাম সে ঘুমাতো। সকালে উঠে বের হয়ে যেত ও আমার আগে, ফিরতো কখন এটাও জানি না। তবে একদিন এসে বলে, আব্বু আমি একজনকে যদি তোমার কাছে চাই আমাকে এনে দিবে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম। রিহান আমাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু তার 3 মাস পরেই রিহানকে আমি চেঞ্জ হতে দেখি। হাসতো না ঠিক মতো, খেতেও না ঠিক মতো, চুপচাপ হয়ে গিয়েছিল একদমই। রুমের মধ্যে পড়ে থাকতো। জানতে চাইতাম কি হয়েছে, সে বলেনি। আর আজ সে মরেই গেল, নিজেকে সে মেরে ফেলেছে। আমার বাবা কি কিছু বলেছেন? না, সে তো রিহানের কথা জানেই না। শুধু তুমিই জানো, আর জানে ডাক্তার, তাও আমার কাছের লোক। আচ্ছা, কাউকে জানানো লাগবে না, এখনই দাফন করি, চলেন। সেদিন রিহানের লাশ দাফন করে ওর রুমে আসি। প্রিয় বন্ধুর রুম ছিল। দুজনে সময় কাটিয়েছি কয়েকবার। ওর রুমে এসে টেবিলের চেয়ারে বসে একটা ডায়েরি, সেখানে ডায়েরির উপরে লেখা আমার তিশার জন্য। ডায়েরিটা খুলি আমি। প্রথম পাতায় লেখা, আজ বিকেলে ঢাকা থেকে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় দেখি একটা মেয়ে পুলিশের লাঠি দিয়ে একটা ছেলেকে খুব মারছে। মেয়েটার কথা শুনে জানতে পারি যে ছেলেটাকে সে মারছে সেই ছেলেটা তার বান্ধবী তন্নি নামের কোনো মেয়ের সাথে ঝামেলা করছিল। আমি মেয়েটার দিকে তাকিয়ে থাকি। রাগী চোখ যে কারো এত বেশি আকর্ষণীয় হতে পারে কখনো ভাবিনি। মেয়েদের রাগলে গাল সুন্দর হয় জানি, কিন্তু এই মেয়ের চোখ এত সুন্দর লাগবে কেন? মেয়েটা ছেলেটার পেটাচ্ছে, সে অবশ্যই ডিফারেন্ট গার্ল। এরপর দ্বিতীয় পৃষ্ঠা পড়ে লেখা, মেয়েটাকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। ওই রাস্তায় সেদিন সন্ধ্যা অবধি কয়েকবার ঘুরেছি, কিন্তু সেখানে মেয়েটাকে পাইনি। উফ, আমি কি তাকে হারিয়ে ফেলেছি? সেই পৃষ্ঠায় আর কিছু লেখা নেই। 2-3 পাতা পড়ে আবার লেখা, আজ বৃষ্টি হচ্ছে। রানা থাকলে দুজনে এয়ারপোর্টের ভিতরে ফাঁকা রাস্তার মাঝে বসে জিভ ভিজতে ভিজতে চা খেতাম। রানা তো চা খায় না, কফি খায়। কবে যে আসবেই? এত সিকিউরিটি কেন রাখে রানা? নিজের মধ্যে বুঝি না।
না জানিয়ে দেশে আসবে। ধুর, যাই, আজকে আমি একাই ভিজবো। বাইক নিয়ে বেরিয়ে পড়ি। মেইন বাজার ছাড়িয়ে এয়ারপোর্টে এসে পৌঁছালাম। ভিতরের দোকানে একটা চায়ের কাপ হাতে নিয়ে বাইরে বের হলাম। বৃষ্টি হচ্ছে অনেক। রাস্তার মাঝে এসে দাঁড়াতেই ডান পাশে তাকালাম। হঠাৎ চোখ আটকে গেল আমার। কাশফুল গাছ চারপাশে। রাস্তার পাশে বসার জায়গাতে দুটো মেয়ে বসে আছে, দুজনের হাতে আইসক্রিম। বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাচ্ছে। একটা মেয়ে খুব করে চিনি আমি, এই সেই মেয়ে। হাতে চায়ের কাপ নিয়ে দৌড় লাগাই সেই দিকে। আমি ওদের সামনে এসে দাঁড়াই। আমাকে দেখে দুজনে অবাক হয়। এভাবে যে হা করে তাকিয়ে থাকলে যে কেউ অবাক হবেই। আমি প্রথমেই প্রশ্ন করি তাকে, আপনার নাম কি? আপনি কে? আর আমি তিশা, ও আমার বান্ধবী নীরা। এক কথায় দুই কথায় ওদের সাথে 1 ঘন্টার মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে। আমার রানা থাকলে যে কি মজা হতো। তিশা নিজে থেকেই আমার নাম্বার নিয়ে গেছে। আমার বৃষ্টির মধ্যে চা খাওয়ার এমন উদ্ভট অভ্যাস নাকি ওর খুব পছন্দ হয়েছে। তারপর আর কিছু সেখানে লেখা নেই। এরপর কয়েকদিন সে ডায়েরি লিখেনি, হয়তো 10 দিন পর আবার লিখেছিল। 10 পৃষ্ঠা পর লেখা, রানাকে কি তিশার কথা বলবো? না না, থাক, ওকে সারপ্রাইজ দেব। আপাতত তিশা ছাড়া রানাকে সারপ্রাইজ দেওয়ার মতো কিছু নেই। তিশা এখন আমাকে খুব ভালোবাসে। এত তাড়াতাড়ি ভালোবাসার সৃষ্টি হবে বুঝিনি। মেয়েটা এত ভালো কেন? তারপর হয়তো সে 2.5 মাস ডায়েরি লিখেনি। তারিখ দেখে সেটাই বোঝা যাচ্ছিল। কয়েক পাতা পর লেখা ছিল, নীরার কথাগুলো আমার ভালো লাগে। সে আমাকে তিশার ব্যাপারে অনেক সাপোর্ট করে। সে না থাকলে হয়তো আমি তিশাকে ভুল বুঝতাম। 3 মাস পর তিশা আমাকে ইগনোর করা শুরু করেছে। একদিন দেখেছিলাম অন্য একটা ছেলের হাত ধরে ঘুরছে। ভাগ্যিস নীরা আমাকে জানায় তিশা ডেয়ার পালন করছিল। মেয়ে দুটো সারাক্ষণ এমন ডেয়ার খেলে। ডায়েরিটা প্রায় শেষের পাতায় কিছু লেখা ছিল, আমি ভুল ছিলাম। তিশা আমাকে ভালোবাসেনি। শুনলাম সে নাকি আরও 2টো ছেলের সাথে রিলেশনে আছে। আমি বিশ্বাস করিনি, কিন্তু আড়াল হতে নিজ চোখে দেখি তিশা কারো কাঁধে মাথা রেখে বসে আছে। তাকে অকপটেই বলে দিচ্ছে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে কখনো ভালোবাসিনি। অথচ কয়েকদিন আগে সে আমার কাঁধে মাথা রেখে এটাই বলেছিল, সে আমাকেই ভালোবাসে। তিশার এমন কাণ্ড দেখে নিজেকে আর সামলাতে পারছিলাম না। তিশাকে কল দেই। আমার সামনেই সে বলে ও হসপিটালে এসেছে তার মাকে নিয়ে, অথচ সে আমার সামনেই বসেছিল। আমি কেবল আড়াল হতেই দেখেছি। ওর পাশে থাকা ছেলেটা জিজ্ঞাসা করে কে ফোন করেছিল। তিশা জানায়, আর বলো না, আমার এক কাজিন ফোন দিচ্ছে। একটা প্রোগ্রাম ছিল, তোমার সাথে থাকবো বলে যাইনি, সেজন্য আর কি। দুজনে হাসাহাসি করে কথাগুলো বলে। খুব কষ্ট পেয়েছিলাম আমি। এই কষ্ট আর সহ্য করতে পারছি না। রানা আজকে আসবে, আমি ভালো নেই, এভাবে ওর সামনে যেতে পারবো না। এত কষ্ট সহ্য করতে পারছি না, আমি সত্যিই পারছি না। আমি নিজেকে শেষ করে দেব। মা, আমি তোমার কাছে আসছি। রিহানের ডায়েরিতে আর কিছু লেখা থাকে না। ডায়েরি পড়তে পড়তে সেদিন রাতে ফজরের আজান দেয়। আলফাজ সাহেবকে নিয়ে নামাজ পড়ে আসি। দুজনে যখন মসজিদ থেকে বের হয়েছি তখন আলফাজ সাহেব বলে, রানা, রিহান চলে গেছে। আমার এক ছেলে গেছে, কষ্ট পাচ্ছে। আজ থেকে তুমি আমার ছেলে, আর তোমাকে আমি নতুন করে প্রোটেক্ট করব। আমি এখন থেকে তোমার বাবা, কেউ জানবে না। শুধু আমার একটা অনুরোধ রাখবে। বলুন, কি অনুরোধ? এই তিশা, তাকে খুঁজে বের করো। রিহান যেমন কষ্ট পেয়েছে এমন কষ্ট তুমি তাকে দেবে, প্রতিশোধ নেবে তুমি। এটা তোমার কাছে আমার বাজি বা চ্যালেঞ্জ, সেটা তোমাকে পূরণ করতেই হবে। আব্বু, আজ থেকে আমি চ্যালেঞ্জ করলাম, এই তিশাকে খুঁজে বের করে আমি রিহানের প্রতি অন্যায়ের প্রতিশোধ নেব। তারপর থেকে খোঁজ চালাই কে এই তিশা। খুঁজে বের করতে বেশি দিন সময় লাগেনি আমার। ওর সাথে অনুষ্ঠানে প্রথম কথা হয়, কিন্তু আগে থেকেই খোঁজ নিয়ে জানি তিশা কেমন, সে কি করে, সব কিছুই জানতাম। তারপর ওকে এই কষ্টটাকে ফিল করানোর জন্য 4 থেকে 5 বছরের বেশি লেগেছে, কিন্তু আমি পেরেছি। রানা থেকে হয়েছি আমি, থাক সেটা বাদ। আমার মিশন কমপ্লিট। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আজ ভোর রাতেই দেশের বাইরে চলে যাব। ছোট্ট একটা কাজ আছে, সেটা রাতেই শেষ হয়ে যাবে। ডিভোর্স লেটারটা আমি শুভর কাছে পাঠিয়ে দেব।
ও একটা কথা বলতে ভুলে গিয়েছি, দিশার খোঁজ করতে করতে শুভ আর নিধির সাথে পরিচয় হয় অনেক আগে থেকে। দুজন ঢাকার শপিং মল থেকে বের হচ্ছিল। নিধির ওড়না ধরে একটা ছেলে টান দেয়। সেখানে আমি যে সব ঠিকঠাক করি। তারপর থেকে নিধি আর শুভর সাথে পরিচয় হয়, কিন্তু প্রথমে ওদেরকে আমার নাম বললেও আমি কে সেটা জানতো না। এজন্য আমি যেদিন ওদের বাড়িতে আসব সেদিন আমার নাম বলেছিলাম দুজনকে। আর তাই হয়তো নিধি বারবার আমার কথা জিজ্ঞাসা করছিল যে রানা এসেছে কিনা। আরেকটা কথা, এই রানা লুজার নয়, চিন্তা নেই, আমার বাচ্চা দিশার পেটে হবে না, সে আমার থেকে সেভ আছে, মাফ করে দেবেন আমাকে। আরেকটা কথা, সরি আবার বিরক্ত করছি, এই যে মিস দিশা, কখনো এমন প্রতিজ্ঞা করবেন না যেটা পূরণ করতে যেয়ে অন্যের ক্ষতি হয়। আপনার বান্ধবী তন্নির মৃত্যুর কথা শুনে ব্যথিত হয়েছিলাম অনেক, কিন্তু আমার বন্ধুর মুখটা আমার চোখের সামনে ভাসছিল। আপনার বন্ধুর জন্য আপনার কষ্ট হয়েছিল। আমার বন্ধু কি ধোয়া তুলসী পাতা ছিল? তার কষ্ট কি আমার কষ্ট না? আপনি হয়তো ছেলেদেরকে এড়িয়ে চলতে পারতেন, বা সমাজে এমন কিছু তৈরি করতে পারতেন যেটা দেখে ছেলেরা মেয়েদের সাথে বাজে কাজ করতে দ্বিধাবোধ করত, কিন্তু আপনি এমন কিছু করেননি, মন নিয়ে খেলেছেন। পৃথিবীতে সব ছেলে এক হয় না, আবার সব মেয়ে একরকম হয় না। এজন্য কাউকে বড় কথা বলা বা কাউকে বাজে কথা বলার আগে একটু ভাববেন। সব দেখায় যে সত্য হবে এমন না। টেক কেয়ার মিস দিশা। শুভ, আবু কোথায়? রানা কথাগুলো বলে শুভর দিকে তাকায়। শুভ রানার বাবার দিকে তাকালো। রানা বলে, আরে ওনার কথা জিজ্ঞেস করিনি, শাহরাজ সাহেব আমার বাবা নন, আলফাজ সাহেব আমার বাবা। উনি কোথায়? তিনি নেই। মানে তিনি ঢাকাতে রওনা দিয়েছে? ও নো, আমাকে কেন জানেনি? শিট, মাসুমকে ফোন কর, আমি যাচ্ছি। আমার ব্যাগগুলো গুছিয়ে চলে আসিস, ব্যাগে ভিসের কাগজ আছে, ঠিকভাবে গুছিয়ে চলে আসিস। বড় মা, ভালোবাসি তোমাকে, হয়তো এটাই শেষ দেখা, আর কখনো দেশে আসবো না, মাফ করে দিও। মীরা, মাফ করে দিস। আসছি রে। আর নিধি, তোকে যা বলছিলাম প্লিজ কথাটা রাখিস, জিশানকে দেখে রাখিস। নাইস শেফ, আপনিও মাফ করবেন। রানা শোন, যে গত 20 বছর আমার কথা শোনেনি, আমি কেন এক ডেকে তার কথা শুনবো? রানা আর দাঁড়ায়নি। কোনো দিকে না তাকিয়ে সে বাড়ি থেকে বের হলো। বাইকের কাছে এসে মাথায় হেলমেট পরে নেয়। আজকে সে নিজেকে আরও নতুন এক প্রেজেন্ট করতে যাচ্ছে। সে সব কিছু রহস্য খোলসা করে দিয়েছে। এখন একটা গেম বাকি, আর সেটা হলো মাসুম, আলিফ নয়তো অন্য কিছু। রানা চলে গেছে ঢাকায়। সবাই তিশার দিকে তাকিয়ে আছে। তিশা আর নীরা এমন কিছু করেছে ওরা যেন এখনো বিশ্বাস করতে পারছে না, কিন্তু এসব কিছু একদমই সত্য। যেদিন তিশা টপার হওয়ার ইচ্ছে পোষণ করে সেদিন রিহানের সাথে ওর প্রথম পরিচয় হয়। প্রথম শিকার হয় রিহান। আর রিহান যে মরে গিয়েছিল তিশা তা জানে না। রিহানের সাথে যোগাযোগ হওয়ার পর তিশা যেন হাঁপ ছেড়ে বাঁচে। রিহান তাকে বেড়া দিচ্ছিল না। এই খুশিতে নীরাকে ট্রিটও দেয়। দুজনে বেশ মজাই করছিল, কিন্তু এমনটা হবে তিশা বুঝতেই পারেনি। রানা দেশেই ছিল অনেক বছর ধরে, যা ওর বাবা এমনকি কেউ জানে না। রানা এ দেশেই ছিল। কতটা গুরুত্বহীন রানা তার নিজের পরিবারের কাছে, এটা সে এত বছর পর ভালোভাবেই বুঝেছে। রানা চাইলেই তিশাকে নিয়ে অনেক খারাপ কিছু করতে পারত, কিন্তু রানা করেনি। রানা চেয়েছিল তিশা কেবল সত্যিকারের ভালোবাসাটা বুঝুক, আর সেই ভালোবাসা হারালে কত কষ্ট হয় সেটাও তিশা বুঝুক। আর এটাই এখন হয়েছে। তিশা পুরোপুরি একজনকে ভালোবেসে ফেলেছে, আর সেই একজন তিশাকেই ইগনোর করে চলে গেছে। তিশা কাছে, ওর পাশে এখন কেউ নেই, যে নিজেকে বোঝাতে পারছে না কত অন্যায় সে করেছে। আবার রানাকে যে এখন সত্যিকারভাবে ভালোবেসেছে এটাও কাউকে বোঝাতে পারছে না। সবাই এখন তিশার কান্নাকেও তাচ্ছিল্যের চোখে দেখছে। যে মন ভাঙে সে খুনির থেকেও জঘন্য লোক। রানা ঢাকাতে এসেছে অনেক আগে। রানা সোজা আলফাজ সাহেবের বাড়িতে আসলো। আজ সে নিজেকে ঢাকবে না, রহস্যময় হবে না এখন, তবে নিজেকে নিজের মতো করে তৈরি করে নিল। সব কিছু গুছিয়ে নিয়েছে। দেশ ছেড়ে চলে যাবে আজ রাতেই। সব যখন রেডি করা শেষ, ওর ফোনে কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখে আলিফ সাহেবের নাম্বার। রানা রিসিভ করে। রানা, কোথায় তুমি? একটা তো গেম খেলেছি। কি গেম? আলফাজ সাহেব এখন আমার কাছে। তুমি চলে আসো সদর ভবনের 30 তলায়। পুরো ছাদটা এখন আমাদের। আর আলফাজ সাহেবকে আধমরা করে রেখেছি। তাকে আমিই মারবো, কেউ যেন তার গায়ে হাতও না দেয়। ওকে ডিয়ার, তোমার জন্য এতটুকুই অবশিষ্ট আছে। কিন্তু এই রহস্যময় কোথায়, সে কখন আসবে? বারবার আলফাজ বলছে
সে আসবে, কিন্তু সে কোথায়? ওর লোকগুলো তো সব এখন আমার হয়ে গেছে। গুড। কত টাকা দিয়ে সবাইকে কে নিয়েছেন? 20 জনের বেশি লোক, 1 কোটি লেগেছে। গ্রেট। আচ্ছা অপেক্ষা করুন, আমি আসছি। রানা চেন কভার জুতো পরে নিল। শুভকে কল দেয়, শুভ আসতে থাকে। রানা বাইরে আসলো। আকাশের অবস্থা আজকেও ভালো না, বৃষ্টি আসবে। রানা বাইক নিয়ে বের হয়। তিশার সামনে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। তিশাকে এতক্ষণ কেউ কিছু বলেনি, কারণ রানা যা ইমোশনালি বলেছে তাতে তিশার নীরব কান্না থামছেই না। সবাই চুপচাপ হয়ে আছে। তিশা হঠাৎ উঠে দাঁড়ালো। তিশা সবাই দিকে তাকিয়ে বলে, আমি ঢাকাতে যাব এক্ষুনি। কেন? রানাকে দেশের বাইরে যেতে দেব না। কিন্তু ওর কথা শুনে মনে হয়েছে তোমার কথা সে শুনবে না। আমার কথা সে শুনবে, আমাকে সে ভালোবাসে। আর তুমি? এটা না হয় তার সামনে বলবো। বিশ্বাস করবে তো? করবে। আমি করাবো বিশ্বাস। রানা শুধু তৃষার, সে আমার জন্যই থাকবে। আমি ঢাকাতে যাব। আচ্ছা ঠিক আছে, তবে সব কিছু তোর ওপর। তোকে রানার সামনে রেখে আমরা চলে আসবো। সবাই রেডি হতে থাকে। তিশা রানার জন্য এখন দিশেহারা হয়ে গেছে যেন। রানাকে দেখার প্রবল ইচ্ছে তাকে এই অল্প সময়ের ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। রানাকে তার চাই। রানা 30 তলা বিল্ডিং এর ছাদে আসলো। আলফাজ সাহেব ছাদের ওপর মুখ থুবড়ে পড়ে আছে। আশেপাশে সব আলফাজ সাহেবেরই লোক। আরিফ সাহেব এসেছিল এখানে, কিন্তু আগে থেকেই আলফাজের লোকদের মাসুমের মাধ্যমে কিনে রেখেছিল আরিফ। এজন্য আরিফ এসে যখন বলে, দেখো আলফাজ, তোমাকে বোঝানোর মতো সময় আমার কাছে নেই। আমি আবার রাজনীতির বড় পজিশনে ফিরবো বলে এসেছি। এবার ট্রফি আমার হবেই। না খেলে যারা ট্রফির চিন্তা করে খেলাটা ভুলে যায়, তারা আসলে খেলতেই জানে না। আচ্ছা দেখা যাক কে ট্রফি জিততে পারে। চেয়েছিলাম তোকে কিছু বলবো না, যদিও তোর ক্ষমতা কতটুকু তা জানা আছে। তোর ছেলের জন্য এত দূর এসেছিস। তোর ছেলের তো একটা বিশাল নামও আছে, মিস্টার রহস্যময়। ওটাকে চাই, তবেই তুই ভালোভাবে এখান থেকে যেতে পারবি। সে তো এমনিতেই আসবে, ওকে ডাকতে হবে না। যেচে পড়ে মৃত্যুকে ডাকার মতো পাগল তাদেরকে না দেখালে বুঝতাম না। মাসুম, আপাতত দুটাকে উল্টো করে টাঙিয়ে রাখ। আমার লোকদের মেরেছিস, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোর ভাইপোকে নিয়ে একা এইখানে এসেছিস। সাহসটা তো দেখেই নিলি, কিন্তু চমকটা এখনো দেখবি না। চমক? কিসের চমক? তোর লোকেদের বল আমাদের মারতে। আরিফ সাহেব কথাটা বলে চেয়ারে বসলো। আলফা সাহেব মাসুমের দিকে তাকায়। মাসুম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরিফ সাহেব হাসতে হাসতে বলে, মাসুম, আলফাজ সাহেবের কোমরে থাকা পিস্তলটা আমার কাছে এনে দাও, দেখি ওটা কোনো খেলনা পিস্তল নাকি। মাসুম সাথে সাথে এই কাজটা করে দিল। আলফা সাহেব অবাক হয়ে তাকায় মাসুমের দিকে। মাসুম এমন বেইমানি করবে আলফা সাহেব কল্পনাতেও ভাবেনি। আলিফ সাহেব বলে, এই হলো প্রথম চমক, আরও চমক আছে। তবে আরেকটা কথা বলি, তোর লোক ইশতাক, রাফাত আর সিয়ামকে আমি মেরেছি, মানে তোর লোক মাসুম মেরেছে। যদিও মাসুম এখন আমার দলের জন্য কাজ করে। বয়েজ, মাসুমকে গুলি করে মারো। কেউ শুনবে না তোর কথা, সবাইকে কিনে নিয়েছি। চাচা, ওর সাথে এত কথা কেন বলছেন? শালারে আগে মারি, তারপর কথা বলেন। তুষার কথাটা বলেই একটা স্টিক নিয়ে আলফাজের পায়ে ঝরে বাড়ি দেয়। আলফা সাহেব ব্যথায় দূরে সরে যেয়ে পড়ে। তারপর তুষার ইচ্ছে মতো মারতে থাকে ওনাকে। প্রায় আধমরা অবস্থায় বলে, আমার গায়ে হাত দিয়েছিস, আমাকে মেরে ফেল, না হলে তোদের মৃত্যুর যন্ত্রণা আমাকে আরো কষ্ট দেবে। ও এসে তোদের সবাইকে মেরে ফেলবে। কে আসবে রহস্যময়? জানিস না তোকে মারার জন্য আমার এমন একজন আসছে যে বুদ্ধিতে সবার থেকে সেরা। কে সে? তোর ছেলেকে মারবে সে, এসে অপেক্ষা কর। আলিফ সাহেব তাকে মারতে নিষেধ করে তুষারকে, কারণ সবগুলোকে রানা মারবে তাই। রানা ছাদে এসে দেখলো আলফা সাহেব উল্টো হয়ে শুয়ে আছে, চোখ দুটো আধখোলা। রানাকে দেখে তিনি উঠতে যাচ্ছিলেন, কিন্তু আলিফ বলে, কিরে কি দেখছিস? ও আমার লোক, আমার সিংহ এসে গেছে। তোকে সহ তোর রহস্যময় ছেলেকে একাই মারবে। ডাক তোর ছেলেকে। রানা ধীর পায়ে এগিয়ে যেতে থাকে ওদের দিকে।
দৃষ্টিতে ক্রোধের প্রভা। আলফাজ সাহেবের দিকেই তাকিয়ে আছে রানা। আলফাজ সাহেব মনে মনে বলে, রানা, শেষমেশ তুইও মাসুমের মতো বেইমানি করলি। রানা সামনে এসে দাঁড়ায়। আকাশে কালো মেঘের বিশালতা, উজ্জ্বল আকাশে কালো মেঘের ছায়া, প্রকৃতিতে বৃষ্টির আগমনের সুর। রানা আলফাজ সাহেবের সামনে হাঁটু মুড়ে বসল। কিছু সময় ওনার মুখের দিকে তাকিয়ে থাকে সে। বড় বড় ফোঁটায় কয়েকটা বৃষ্টির ফোঁটা এসে পড়া শুরু করেছে। আলফাজ সাহেব কান্না ভরা দৃষ্টিতে তাকালো রানার দিকে। শেষ আশাটুকুও যেন চলে গেছে তার। রানা গম্ভীর হয়ে প্রশ্ন করে, সবার আগে কে ওনাকে মেরেছে? কে মারবে আবার? আমি মেরেছি। চাচা না থামতে বললে এতক্ষণে বৃষ্টির পানিতে ওর রক্ত ভাসত। আরে কে মেরেছে তাকে? কেউ না, আমি ছাড়া কে ওকে মারবে? শিওর? একদম শিওর। ইউ আর শিওর? আই এম কিওর ফর ইউ। রানা কথাটা বলেই ওর কোমরে থাকা পিস্তলটি হাতে নিল। মাসুম দূরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি শুরু হয়েছে। রানা কয়েক পা পিছিয়ে আসে। পিস্তলটি আলফাজ সাহেবের দিকে তাক করে ধরে। ট্রিগারে চাপ দিবে তখনই কেউ একজন সেখানে আসে। মাথায় হুড তোলা টুপি, মুখে মাস্ক পরা, কালো জ্যাকেট পরে আছে। আলফাজ সাহেব সেদিকে তাকিয়ে অবাক হয়। তিনি নিজেও বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সে নিজেই রানাকে রহস্যময় বানিয়েছে, অথচ রানা আলিফদের সাথে মিশে গেছে। তাহলে এই রহস্যময়টা কে? আলিফ সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো। আলফাজ সাহেবও বসার চেষ্টা করে। রক্তাক্ত শরীর তার, কোনো রকমে ভর দিয়ে বসলো। যাই হোক, তিনি বলেন, আমার ছেলে মিস্টার রহস্যময় এসে গেছে। তোরা আমার সাথে বেইমানি করলি, দেখ এবার তোদের কিভাবে সে মারে। বলছিলাম না আমাকে মেরে ফেল, আমি তোদের মৃত্যুর যন্ত্রণা দেখতে চাই না। তোরা তো মারলি না, এবার তোরা মরবি, আমি দেখব। আব্বে সালা, রানাকে দেখেছিস? সেই তোদের সবাইকে মারবে। মিস্টার রহস্যময়, তোমার জন্যই অপেক্ষার প্রহর গুনছিলাম। রানা ওকে মেরে ফেলো। মিস্টার রহস্যময়ের সাথে আরও দুজন ছেলে এসে দাঁড়িয়েছে। তাদের গায়ে একই রকম পোশাক। সবার আগে যে দাঁড়িয়ে আছে সেই এখন আসল মিস্টার রহস্যময়। সেই সামনে এসে বলেন, আমার বাবাকে তোরা আজ মারবি? আমাদের সাহস দেখে অবাক হলাম। মাসুম, তোকে আমি নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তুই আমার শখে বেইমানি করলি। রাফাত আর সিয়ামকে মেরে ফেললি। কেন এমন করলি? কি কমতি রেখেছিলাম তোদের? বিশ্বাস করেছিলাম বেশি, এটাই তার প্রতিদান দিলি? এখানে থাকা সবাইকে তো আমি মারব, কিন্তু তোর জন্য আফসোসটা বেশি হবে। চাচা, আমি ওকে মারছি। তোমার রান্না কোনো কাজের না। সব লোকেরা আমাদের, ও আমাদের সাথে পারবে না। কিন্তু ওকে রানাকে দিয়েই মারাবো। এখানে পলিটিক্সটা তুই বুঝবি না। মিস্টার রহস্যময় তো জানে না আমি আগে থেকেই সবাইকে কিনে রেখেছি। তাকে একটু খেলতে দে। মিস্টার রহস্যময় কোমর থেকে পিস্তল বের করে সাথে সাথেই ছাদে থাকা সব ছেলেগুলো ঘিরে ধরে দাঁড়ায় তাকে। আলিফ সাহেব হাতে একটা তালি দিয়ে হাসতে হাসতে বলে, হ্যালো মিস্টার রহস্যময়, এখানে তোমার রহস্য ফাঁস হতে যাচ্ছে। তোমার খেলাটা উইন হবে না। শালা, আমাদের সাথে রাজনীতি করতে আসছিস? তোকে তো মেরেই ফেলবো, কিন্তু তোকে বাঁচানোর মতো এখানে কেউ থাকবে না। অনেকে বেশি আফসোস হচ্ছে। এত বোকা কেন তোরা? তোদের লোকদের টাকা দিয়ে কিনে আমি নিজেই ব্যবহার করেছি, তোরা সেটা জানতেই পারলি না। এত বোকা বুদ্ধি নিয়ে কিভাবে পলিটিক্স করিস? ওই মালটার মুখটা দেখি। কে এই রহস্যময়? তাকে আমার চাচা এত বেশি ভয় পাচ্ছিল। মাসুম এগিয়ে যায়। মিস্টার রহস্যময়ের কাছে এসে মুখের দিকে হাত বাড়ালো। স্থির হয়ে দাঁড়িয়ে আছে মিস্টার রহস্যময়। মাথার উপর থেকে হুড তুলে মাস্কটা খুলেই ফেলল। সবাই অবাক হয়ে গেছে। যে দাঁড়িয়ে আছে তাকে সবাই আগে থেকেই চিনত। আলিফ বলে, শুভ? শুভই, তাকে আমি চিনি, নীরব ভাইয়ের শালা। কিন্তু ও আলফাজ সাহেবের ছেলে কিভাবে হয়েছে? দিস ইজ মাইন্ড গেম ব্রো। মানে? এখনো বুঝিসনি? তোরা এত বোকা কেন? চাচা, আর সময় নষ্ট করব না, এবার আমি ওকে মারবো। তুষার কথাটা বলে হাতে পিস্তল নিল। তারপর এগিয়ে যেতে থাকে শুভর দিকে। কাছে যেয়ে শুভর মুখে একটা ঘুষি দেয় তুষার। তারপর পিস্তল তাক করে ধরে। ট্রিগারে চাপ দিতেই যাবে তার আগেই একটা গুলি চলল। সবাই শব্দের উৎপত্তির দিকে তাকায়। আলিফ সাহেবের পেছনে দাঁড়িয়ে থাকা রানা গুলি চালিয়েছে। এরপর আরও একটি ধপ করে পড়ার শব্দ শোনা গেল। সেদিকে আলিফ সাহেব তাকাতেই দেখে তুষার পড়ে আছে।
আলিফ সাহেব বলে, রানা তুমি মানে তুমি তুষারকে কেন গুলি করলে? স্যার এত তোতলাচ্ছেন কেন? তুতলানো তো বাকি আছে। ওই সিয়াম, রাফাত, মাস্ক খোল। শুভর পেছনে থাকা দুজন ছেলে মাস্ক খোলে। ওরা সিয়াম আর রাফাত। আলিফ সাহেব ওদের দিকে তাকিয়ে রইল কিছু সময়, তারপর মাসুমের দিকে তাকাতেই মাসুম বলে, সরি স্যার, আসলে একটা মাইন্ড গেম ছিল, আর সেটা খেললো মিস্টার রহস্যময়। মানে শুভ? না, উনি মিস্টার রহস্যময় না, আপনার পিছনে থাকা রানা স্যার হলো মিস্টার রহস্যময়। আর সে এতদিন আপনার সামনে থেকেই গেমস খেলেছে, আপনি কিছুই জানতে পারেননি। আমাকে হাত করার প্ল্যান ছিল ওনার, সেটা করলেন। সিয়াম রাফাতকে মারতে বলেছেন ওনার কথায়, সেটাও করলাম। তবে ওনাকে জানিয়ে করেছি, তিনি সব কিছু খেলেছেন। মাঝখানে আপনাকে ব্যবহার করেছে। ও সরি, আপনাকে ব্যবহার করতে চাইছিল না, কিন্তু শুরু থেকেই আপনি ঝামেলা সৃষ্টি করেছিলেন। আপনি নিজে আপনার দোষে ক্ষমতা হারিয়েছেন। মনে আছে রিহান যখন মারা গিয়েছিল, আলফাজ স্যার আপনার পার্টির লোক ছিল, আপনার কাছে গোপনে এর বিচারের জন্য গিয়েছিল। আপনি ওনাকে তাড়িয়ে দিয়েছিলেন, গালি দিয়ে কি বলেছিলেন মনে আছে? উনি সেটা মনে রাখে। আর রানা স্যার কিন্তু এটা আগে থেকেই জানতো, তাই আপনার ওপর প্রতিশোধ সে নিজেই নিয়েছে। গ্রামে যাওয়ার সময় রানা স্যার আপনার গাড়িতে উঠেছিল, সে তো প্ল্যান করেই ছিল। আমরা তো জানতাম আপনি কখন গ্রামে যাচ্ছেন। আমরা যে রানা স্যারকে আহত করে চেয়েছিলাম যেন সে আপনার গাড়িতে উঠতে পারে, আপনার সাথে থাকতে পারে। মাঝখান থেকে রোডরা চলে আসে, সবকিছু আরো সহজ হয়ে যায়। প্রথমে বিশ্বাস, তারপর বাস। ও আরেকটা কথা, শুভ ভাইকে সে গেমের অংশে ব্যবহার করেছে। মূলত আপনার উপর এক বেশি মাইন্ড গেম খেলা হয়েছে, আপনি নিজেই তা জানেন না। আর আলফাজ স্যার, আমরা আপনারই লোক আছি, শুধু অভিনয় করছিলাম। আমাদের কাজ শেষ, চলো সবাই। রানা স্যার, আপনার কাজ এবার। মাসুম এক নাগারে চমকে দেওয়ার মতো কথা বলে ছাদ থেকে চলে গেল। মাসুম সহ শুভ আর বাকি সবাই চলে যায়। ছাদে এখন 4 জন মানুষ। চেয়ারে বসা আলফাজ সাহেব, নিচে পড়ে থাকা তুষার, এখনও যার নিঃশ্বাস চলছে। আর স্থির হয়ে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে, আলিফ ও রানা। আলিফ সাহেব রানার দিকে ঘুরে তাকালো। আলিফ বলে, এত কিছু করলে আমি জানতেই পারলাম না। তোমাকে আমি নয়, আমাকেই তুমি ব্যবহার করেছো। গেমটা সত্যি অবাক করার মতো, কিন্তু গেমে জিতবো আমি। আলিফ সাহেব কথাটা বলেই ওনার কোমরে থাকা পিস্তলটা বের করলেন। রানার দিকে ধরার আগেই রানা একটা গুলি চালায়, সোজা আলিফ সাহেবের কপালে যেয়ে লাগে। কাছে থাকার কারণে গুলিটা কপাল ভেদ করে বাইরে বের হয়। বৃষ্টি ঝমঝম করে হচ্ছে। ছাদের বৃষ্টি পড়া পাইপে লাল তাজা রক্ত মিশে নিচের দিকে পড়তে শুরু করেছে। রানা আসে আলফাজ সাহেবের কাছে। আলফাজ সাহেবের হাত ধরলেন তিনি। আমি থাকতে আমার এই বাবাকে কেউ কিছু করতে পারবে না। সে আপনাকে মেরেছিল, এই ব্যাপারে হি ওয়াজ শিওর, বাট আই অ্যাম কিওর অফ হিজ। তাকে মেরে ফেলেছি, চলেন। তোমার গেমটা এত বেশি যন্ত্রণাদায়ক, সত্যিই বোঝা মুশকিল। রানার হাত ধরে তিনি হেঁটে যাচ্ছেন। আলফাজ সাহেব খোঁড়াচ্ছে। রানা তাকে কোলে তুলে নিয়ে এক পা সামনে বাড়ালো। পেছনে পা তুলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে একটা গুলি এসে লাগে রানার পিঠে। রানা সামনের দিকে পড়ে যায়। আলফাজ সাহেব রানার হাতের পিস্তলটি তুলে নিল। পেছনে তাকিয়ে দেখে তুষার শুয়ে পড়েই রানাকে গুলি করেছে। তিনি এক মুহূর্ত দেরি করে না, তুষারের দিকে পরপর 2-3টে গুলি চালিয়ে শান্ত হলেন। রানার দিকে ফিরতেই দেখে রানা পড়ে আছে নিচে। রানাকে ধরে সে চিৎকার করে মাসুমদের ডাকল। রানার পিঠে প্রচণ্ড যন্ত্রণা অনুভব হয়। চিৎকার করে তার পাশে থাকা আলফাজ সাহেবকে ডাকতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই রানা চোখ বন্ধ করে ফেলে। এরপর ওর কিছুই মনে নেই, কিন্তু আলফাজ সাহেব ঠিকই চিৎকার দেয়। সেই চিৎকারে শুভ, মাসুম, সিয়াম আর রাফাত দৌড়ে চলে আসে। এসে দেখে রানার পিঠে গুলি লেগেছে। শুভ আর আলফাজ সাহেব রানাকে ধরে নিচে আনে, তারপর হাসপাতালে নিয়ে যায়। আলফাজ সাহেব হাসপাতালের ভিআইপি কেবিনে বসে আছে। তিনি চাইছিলেন না তার ছেলের ইমার্জেন্সি রুমের সামনে থেকে আসতে, কিন্তু ডাক্তার জোরপূর্বক রুমে নিয়ে এসে বসিয়ে দেয়। এটাও জানায় বেশ কিছু সময় লাগবে রানাকে চেক আপ করতে, তাই বাকি সবাই এক জায়গাতে এসে বসলো। আলফা সাহেব গম্ভীর হয়ে বসে আছেন। সামনে ওর লোকেরা বসা। একটা রুমে অনেকগুলো লোক থাকলেও কেউ কোনো কথা বোঝে না। সব দিক যেন পিনপতন নীরবতা।
আলফাজ সাহেব নীরবতা ভেঙে বলে, আমি রানার চোখে রিহানের জন্য ভালোবাসা দেখেছিলাম। রিহান চাইতো রানা যেন সবসময় এইখানে থাকে। রানা যেদিন পৃথিবীতে আসে সেদিন আমি ঠিক এই রুমেই বসেছিলাম। রানাকে এক পলক দেখেছিলাম, ছেলেটার প্রতি মায়া চলে আসে। ভাবি মানে রানার মায়ের সবটা ভালোবাসা রানার মধ্যে দেখেছিলাম আমি। রানা যেদিন হয় সেদিনও বৃষ্টি হচ্ছিল, মাঝরাত। সারাত তখনও এসে পৌঁছায়নি হসপিটালে। আমি একবার এই রুমে আরেকবার করিডোরের পায়চারি করছি। মাঝে মাঝে দরজার দিক দিয়ে তাকাচ্ছি সারাত আসছে কিনা দেখার জন্য। হঠাৎ কারো ছায়া দেখতে পাই আমি হাসপাতালে, দরজার কারোর ছায়া। আমি দরজার দিকে চেয়ে রইলাম, মনে হচ্ছিল সারাত আসছে। আমি এক পা ফেলতেই দেখি একজন মহিলা এলোমেলো অবস্থায় করুণ সুরে ডাক্তার ডাক্তার বলতে বলতে এগিয়ে আসছে। বোঝা যাচ্ছিল মহিলাটি প্রেগনেন্ট। প্রসব ব্যথা উঠেছে তার, সারা গা ভেজা। মুখের দিকে তাকালাম, সাধারণ মানুষের মতো না সে। সমাজের কাছে সে ছিল পাগলি। হয়তো কারো পাপের বীজ এই অবলা পাগলির পেটে আসছিল। কিন্তু প্রসব যন্ত্রণায় যে ডাক্তারকে ডাকতে হবে এটাও হয়তো আল্লাহ পাগলির ভিতরে জানিয়ে দিয়েছিল। মহিলাটাকে দেখে আমি দৌড়ে সেদিকে যাই। আমাকে দেখেই একবার বলে, ডক্টর, বাচ্চা। তারপর নিচে পড়ে যেতে থাকে। আমি ঝাপটে ধরি তাকে। সেন্স ছিল কি না জানি না। আমি পাগলিটাকে নিয়ে নিচে ফ্লোরে বসে পড়ি। আমার চোখের সামনে উপরওয়ালার ইচ্ছেতেই বাচ্চা প্রসব করে পাগলিটা। আমি চিৎকার করে নার্সকে ডাকি। নার্স ছুটে আসে। নার্স এসে চেক করে জানায় পাগলিটা মারা গিয়েছে আর ছেলে সন্তান হয়েছে। বাচ্চাটার মুখের দিকে তাকাই আমি। রানার মুখটা ভেসে ওঠে। অপরূপ মায়া এই দুই ছেলের মধ্যে। আমি নিজের কাছে রাখি তাকে। বাচ্চাটাকে কোলে নিয়ে এই রুমের এই চেয়ারে এসে বসেছিলাম আমি। হঠাৎ কি মনে হলো আমার, ভাবতে থাকি এই ছেলে তো কারো কুদৃষ্টির ফসল। পৃথিবীতে এত জঘন্য মানুষ আছে যে কিনা পাগলির সাথে সুযোগ খুঁজে এমন পবিত্র একটা নিষ্পাপ সন্তান জন্ম দিয়েছে। সে পাগলির সন্তান। আমি চাই এই সন্তানের একটা পরিচয় হোক। আমি চাইছিলাম এই সন্তানের একটা মা হোক, একটা বাবা হোক। বসা থেকে উঠে দাঁড়াই। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে পা টিপে টিপে রুম থেকে বের হলাম। ঘড়িতে তখন রাত 3টে ওভার হয়েছে। আমি এগিয়ে যাই ভাবির রুমের দিকে। ডক্টর নেই। সাবধানের সাথে আমি ভাবির ছেলেটাকে পাল্টে পাগলির ছেলেটাকে রেখে দেই। তারপর এখানে চলে আসি। আমি চেয়েছিলাম পাগলির ছেলেটা অন্তত একটা পরিচয় পাবে। তার যে মা বাবা আছে এটাই তার বড় পরিচয়। কারো বিষাক্তের দৃষ্টি যেন তার উপর না পড়ে। আমি ভাবির বাচ্চাকে নিয়ে চলে আসি বাড়িতে। চেয়েছিলাম ছেলেটাকে কারো কাছে দিয়ে দেব, কিন্তু ওই যে মায়ার জন্য পারছিলাম না। কারো কাছে দিয়ে দেব ভেবে পাগলির ছেলেটাকেই আমি সাথে আনিনি। যদি সেখানেও সে অবহেলিত হয় তার মায়ের মতো, তাই সারাদের কাছে দিয়েছিলাম। কেউ জানে না। আর সেই পাগলির ছেলেটাই হলো রানা। আর যে রিহান মারা গিয়েছে সে হলো সারাদের ছেলে, জিসানের ভাই। এজন্য কাউকে রিহানের কথা বলিনি। রানাকে প্রথম যেদিন বলেছিলাম আমাকে অনেক কিছুই বলেছিল। জানি আমি অন্যায় করেছি, কিন্তু রানার মায়ের মতো যেন তার সাথে কিছু হোক এটা চাইনি। রিহানকে অন্য পরিবারের কাছেও পড়ে দিতে পারিনি, তাই সবার থেকে রিহানের কথা গোপন রাখি। কিন্তু রিহানের সাথে রানার বন্ধুত্ব হবে এটা আমি ভাবিনি কোনো দিন। আর এতটাই বেশি বন্ধুত্ব প্রসার হয়েছিল, আমি একবার বলতেই সে তিশার ওপর বাজি ধরেছিল। এরপর আস্তে আস্তে রানাকে আমি মিস্টার রহস্যময় বানাই। রানাও ঠিক এটাই চেয়েছিল, যে ছেলে ভালো হয় সে সবার অবহেলা পায়। রানা ঠিক এমন, না পেয়েছে পরিবারের ভালোবাসা আর না পেয়েছে কারো ভালোবাসা। সবাই যেন রানার উপরে বিরক্ত। এটা আমি চাইনি। আমি তো চেয়েছিলাম রানা যেন একটু ভালো থাকতে পারে, অথচ শারদ নিজেই এমন কিছু করবে ভাবিনি। জিসানও তাকে কখনো কাছে টেনে নেয়নি। একমাত্র সে আমার কাছেই ভালোবাসা পেয়েছে। তিশাও তাকে ভালোবাসেনি। রানা মরতে পারে না। আমি যদি সেদিন বাচ্চা পাল্টিয়ে অন্যায় না করি তাহলে নিশ্চয়ই আল্লাহ রানাকে সুস্থতা দান করবে। রানার কিছু হতে দেবে না। আমি না হয় আমার অপরাধের জন্য নিজেকে শাস্তি দেব, তবু রানার কিছু হলে আমি মরেই যাব। আমার এক ছেলে হারিয়েছি, আরেকটা ছেলেকে আমি হারাতে পারবো না। আলফা সাহেবের কথা শুনে সবাই গম্ভীর হয়ে বসে থাকে। দরজার দিকে আলফা সাহেব তাকায়। শারদ দাঁড়িয়ে আছে। শুধু শারদ নয়, রানার পরিবারের প্রায় সবাই সেখানে দাঁড়িয়ে আছে।
তারা কখন এসেছে আলফা সাহেব জানে না, তবে সবার মুখের হাবভাব বলে দিচ্ছে সবাই আলফা সাহেবের কথা শুনে থ মেরে গেছে। তিশা এগিয়ে আসে আলফা সাহেবের কাছে। আলফা সাহেব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তিশা আলফা সাহেবের পা জড়িয়ে ধরে বলে, আঙ্কেল আমাকে মাফ করে দিন। আমি সত্যি রিহানের সাথে এমন কিছু করতে চাইনি। আমার রিহানের জন্য অনুতপ্ত। রিহান নিজেকে মেরে ফেলবে আমি বুঝিনি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আর কখনো টপার হব না। ভালোবাসার জন্য মানুষ মরতেও পারে। আমি চাই না এমনটা কখনো আর হোক। আমি রানাকে অনেক ভালোবাসি। রানাকে ছাড়া আমি অন্য কিচ্ছু ভাবতেই পারছি না। আমি রানাকেই চাই। আমাকে রানার কাছে নিয়ে চলুন। তিশা কথা বলছিল, হঠাৎ ডাক্তার এসে বলে, ভিকটিমের অবস্থা খুব ক্রিটিক্যাল। এর আগে রক্তক্ষরণ হয়েছিল, আবারও রক্ত বের হয়েছে অনেক। এখন রক্ত পাচ্ছি না, সরি স্যার। তিশা উঠে দাঁড়ায়। রানার গ্রুপের রক্ত প্রায় সবার কাছে আসে, কিন্তু মন্ত্রীর ছেলে বলে কথা, তাই ডক্টর জানিয়ে গেল। তবে তিশা উঠে দাঁড়িয়ে বলে, কি গ্রুপ? ডক্টর রানার গ্রুপ বলে। তিশা বলে, আমি রক্ত দেব। একই গ্রুপ। তিশাকে ডক্টর নিয়ে যায়। সবাই বেশ টেনশনে আছে। এখন সবাই বুঝে গেছে আসলে এতদিন সেই রহস্যময় ছেলেটা রানা, কিন্তু রানা তো এদের ছেলে নয়। তবুও কেন সবার মধ্যে এত চিন্তিত ব্যাপার? আলফা সেটা লক্ষ্য করেই অবাক হচ্ছে। বিশেষ করে শারদ সাহেবের চোখে মুখে রানার প্রতি একটা আলাদা আগ্রহ খুঁজে পাচ্ছেন তিনি। জিসানের মধ্যেও আরও বেশি। রানা চোখ খোলার চেষ্টা করল, একবার তাকিয়ে চোখ বন্ধ করে নিল সে। কাকে যেন ওর সামনে বসে থাকতে দেখছে। মুখটা ঠিকভাবে দেখেনি। রানা কোথায় আছে জানেও না, তবে পিঠে একটু একটু ব্যথা অনুভব করছে। হাতে স্লাইন চলছে বোঝা যাচ্ছে, তার মানে সে হাসপাতালেই আছে। রানা এটাই ধারণা করছিল, কিন্তু সামনে কে বসে আছে রানা মনে মনে বলে, কে বসেছে? বড় মা, নীরা, মীরা, বাবা। তাকাবো আমি, কিন্তু আমি কতক্ষণ পর সবাইকে দেখছি। বাবা ঠিক আছে তো? তুষারের কি হয়েছিল শেষে? শুভ, মাসুম ওরা কোথায়? রানা কথাগুলো ভাবতে ভাবতে চোখ মেলে তাকায়। সামনে তিশা বসে মাথা দুলে জিভোচ্ছে। রানা একটু নড়তেই তিশা স্থির হয়ে বসে। রানার মুখের দিকে তাকালো। রানাকে তাকিয়ে থাকতে দেখে তিশা যেন খুশিতে কেঁদে ফেলে। জোরে একটা চিৎকার দেয়। তিশা চিৎকার শুনে কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই রুমের মধ্যে এসে দাঁড়ালো। রানা ভ্যাবাচাকা খেয়ে গেছে, তবে চোখটা আবারও তিশার দিকে ফিরালো। ওর চোখের নিচে হালকা কালো দাগ দেখা যাচ্ছে। মুখে আগের মতো সেই ঝলকানি ভাবটা নেই, একদমই শুকনো লাগছে। চোখ দুটো ফোলা হয়ে আছে। বোঝা যাচ্ছে না খেয়ে একটানা কান্না করার কারণে এমন দেখা যাচ্ছে তাকে। নীরার মা এগিয়ে আসে। রানা, তুই ঠিক আছিস তো বাবা? দেখ, আমরা সবাই এসেছি। তুই এখন কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু এখন সময় কি? এখন সকাল 9টা। ও, কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরেছে? না, 2 দিন পর সকাল 9টায় তোর জ্ঞান ফিরেছে। পরে কথা হবে তোমার সাথে, আপাতত তৃষা কথা বলুক, আমরা পরে কথা বলে নেব। সবাই সামান্য ভালো মন্দ জিজ্ঞাসা করে রুম থেকে বের হয়ে গেল। তিশা তখনও যেন ঝিমোচ্ছে। রানা তাকায় তিশার দিকে। ওর অবস্থা দেখে হাসবে নাকি কাঁদবে ঠিক বুঝতে পারছে না। তবে রানা একটু ঝাড়ি দিয়ে বলে, ঘুম পাচ্ছে, বাসে যান। এভাবে ঝিমোচ্ছেন কেন? না, যাব না। আর তুমি আমাকে কেন আপনি করে বলছো? সিনিয়র আপু আপনি, তাছাড়া আপনি তো তুমি বলার সম্পর্কে নেই। আপনি বলাটাই ভালো মনে হচ্ছে। এভাবে কেন কথা বলছো? জি, আমি এভাবেই কথা বলি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, সবাইকে একটু ডাকবেন। আর আমার এসব স্যালাইন ওষুধের প্রয়োজন নেই, আমি ভালো আছি। রানা কথাটা বলে বসা থেকে উঠে বসল। তিশা তাকে শোয়ানোর জন্য এগিয়ে আসে। রানা তার আগে স্লাইন খুলে নিজেকে ঠিকঠাক করে নিয়েছে। খালি গায়ে বসে আছে, একটা ট্রাউজার পরা। রানা সবার অপেক্ষা করছে। তিশা ডাকার আগে রানা চিৎকার করে সবাইকে ডাকলো। সবাই ভেতরে আসে। আমি রানা, নামটা কে রেখেছিল জানি না, যেই রাখুক, তবে যতদূর ধারণা করি আমার পালিত মাই আমার নামটা রেখেছিল। জিহানের সাথে নামের কোনো মিল নেই, এটা হয়তো আজ বুঝেছি। যাই হোক, আমি আপনাদের কারোর সন্তান না, আমি হলাম একটা জারজ সন্তান। আমার বাবাকে আমি কেন পৃথিবীর কেউ জানে না। আলবাস সাহেব বলেছিল আমার মা আমাকে প্রসবের সময় মারা গিয়েছিল, আর সে ছিল পাগলি। হয়তো আলবাস সাহেব চেয়েছিল একটা পরিবারের ছায়ায় আমার জীবন কাটুক। সেই কারণে আমাকে একটা মা, একটা বাবা, একটা বড় ভাইয়ের কাছে পাঠিয়েছিল। গভীর রাতে
রিহানের জায়গাতে আমি থাকতে পারতাম, কিন্তু মায়ের ভালোবাসাটা পেতাম না। এজন্য আলফাজ সাহেব আমাকে সেখানে রেখে আসে। এটা সে হসপিটাল, তাই না আলফাজ সাহেব? আমি কখনো শাহ সাহেবের আঙুল ছুঁয়ে খেলতে পাইনি। আমি কখনো বড় ভাইয়ের থেকে আদর পাইনি। আমি কখনো বায়না করে কিছু চাওয়ার সাহস পাইনি। আমাকে যা এনে দেওয়া হতো সেটাই গ্রহণ করতাম। একটাই দোষ ছিল, আমার জন্মের কয়েক বছর পর পালিত মা, মানে আমার মা বলা যায়, তিনি মারা যায়। তিনি আমাকে আদর করতেন বেশি বলে বড় ভাই আমাকে সহ্য করতে পারেনি, তিনি মারা যায়। আমার আগমনে তিনি মরে গেছে এই ভাবনায় বাবা মানে সারদ সাহেব আমাকে কখনো নিজের সন্তানের মতো ভালোই বাসেনি। তিনি তো সন্তানকেও ভালোবাসতেন না। রিহান আর আমি একদিন আলফাজ সাহেবের থেকে সব কিছু জানি। আমি মিস্টার রহস্যময় হয়েছিলাম। এর পিছনে কারণ হলো আপনাদের সাথে সম্পর্ক নিয়ে অনেক গেমস খেলার ছিল, বোঝানোর ছিল পরিবার, সন্তান, ভাগ্য, ভালোবাসা ইত্যাদি বিষয় নিয়ে। কিন্তু কোথা থেকে যে আলিফ সাহেবের রাজনীতির প্যাস আমাদের উপর আসে বুঝিনি। হয়ে গেলাম রহস্যময় একজন মাস্তান, আর মাস্তানকে লিড করার জন্য আলফাজ সাহেবকে বানালাম মন্ত্রী। যাই হোক, আমি তিশার উপর নজর রাখতাম। সব কিছু শেষ, আমার সময় হয়ে গেছে সব কিছু ছেড়ে চলে যাওয়ার। আমি ভালোবাসার সম্পর্কে বিশ্বাস করি না। আর বড় কথা, আমি হারিয়ে গেলেও কারো কিচ্ছু যায় আসবে না। আমি তো সন্তানই না এই পরিবারের, আর সন্তান হলেও ভালোবাসা পাইনি। শুভ আমার ব্যাকপ্যাকগুলো এনে দে, আমি চলে যাব আজকেই। আর বাবা মানে আলফাজ সাহেব, আমি সুস্থ আছি, চিন্তা নেই। শুভ আছে, মাসুম আছে, সবাই আছে। আপনার দিকে কেউ সাহস করে তাকাতে পারবে না। সিংহ যেখানেই যাক না কেন, সিংহের পায়ের ছাপ রেখে যাওয়া হলো হিংস্রতার প্রতীক। আর বড় মা, তোমাকে সত্যিই ভালোবাসি আমি। এইটা সম্পূর্ণ পবিত্র ভালোবাসা, ভেজাল নেই। নিধি হয়তো তোর সাথে আর এটাই শেষ দেখা আমার। ভালো থাকিস, আর জিশানের খেয়াল রাখিস প্লিজ। যদিও জিশানের জন্য তিশা আছে, আর নীরব ভাই মীরাকে বলবেন আমাকে মাফ করে দিতে। আসছি আমি। রানা কথাটা বলে বিছানা থেকে নামলো। মাসুম এসে শার্ট এগিয়ে দিল একটা। রানা শার্ট পরে নেয়। শুভ এসে ফোন এগিয়ে দিল। কেউ কোনো কথা বলছে না। রানা রুম থেকে বের হলো। পেছন থেকে কেউ যেন তাকে ডাকার সাহস পাচ্ছে না। রানা লুকিয়ে হাসতে হাসতে কেঁদে ফেলেছে। সে পেছনে তাকাচ্ছে না। হঠাৎ একটা ডাক ওর কানে এলো। রানা স্থির হয়ে দাঁড়ায়। ডাকটা প্রথমবার শুনলেও কণ্ঠটা পরিচিত। রানার বাবা মানে সারদ সাহেব তাকে ডাকলো। রানা দাঁড়াতেই উনি দ্রুত হেঁটে এগিয়ে আসে। রানা, আমি জানি তুই আমাদের ছেলে না। আমাদের ছেলে রিহান মারা গেছে, কিন্তু আমরা তো রিহানকে চিনতাম না। আমরা তো রিহানকে দেখিও নি। তোর বড় মা রিহানকে নয়, তোকে ভালোবেসেছে। আমাদের সাথে যেভাবেই হোক না কেন, রিহান নয়, তুই ছিলি। যা করেছি সব তো রানাকে ঘিরেই হয়েছে। রক্তের সম্পর্ক নেই, কিন্তু এখন তোকে ভালোবাসি। তুই আমার ছেলে, আমার কোনো আক্ষেপ নেই, কোনো রাগ নেই। আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আমি ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দে না রানা। আমরা সবাই এখানে থাকবো, তোকে কোথাও যেতে দেব না। তুই যাস, যদি যাস তাহলে আমরা বুঝবো তুই নিজে আমাদের মন থেকে আপন ভাবতে পারিসনি। প্লিজ রানা, আমাকে মাফ করে দে। রানা তার বাবা মানে সারদ সাহেবকে জড়িয়ে ধরে কান্না করে দিল। জিসান দৌড়ে আসে রানার সামনে। জিসান কিছু না ভেবে রানার পা ধরতে যাচ্ছিল। রানা তাকেও বুকে জড়িয়ে ধরে। সবাই একসাথে এসে রানাকে গোল করে ঘিরে জড়িয়ে নেয়। রানা সবাইকে পেয়ে যেন খুব খুশি। আলফা সাহেব এগিয়ে এসে বলে, ঠিক এটাই চেয়েছিলাম, পরিবারের ভালোবাসা। আর আজ পেয়ে গেছিস দাদা, এত চিন্তা কিসের? থেকে যা এখানে। কানে কানে বলি শোন, তিশাকে ভালো না হয় বাঁচতে হবে না, তবুও থাক। কিন্তু মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে রে, আর সত্যিকারের ভালোবাসা চোখে মুখে ফুটে উঠেছে। আর তোর কি মনে হয় আমার মতো একটা লোক সত্যকারের ভালোবাসার টের পাবে না? বাকিটা তোর কাছে। এই 2 রাত এক মুহূর্তের জন্য তিশা ঘুমায়নি। তোর জ্বর আসছিল, তোর মাথায় পট্টি বেঁধে দিচ্ছিল বারবার। নামাজ পড়েও তোর জন্য কাঁদতে দেখেছি রে। ভুল তো মানুষই করে, দেখ একটু ভেবে হয়তো ভাবতে তো ক্ষতি নেই। আলফাজ, কি কানে কানে কথা বলিস আমার ছেলের সাথে? তুই এসব বুঝবি না, বুড়ো হয়ে গেছিস তো তাই। সবাই কথা বলছিল। তিশা পাশ কেটে চলে আসে সেখান থেকে। তিশা হসপিটাল থেকে বের হলো। ওর বাবার গাড়ি রাখা আছে। সে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট করে চালানো শুরু করলো। গাড়ি চালাচ্ছে আর মনে মনে ভাবছে, রানা ভালো থেকো। নীরা সত্যি বলেছে,
একদিন আমাকেও কারোর জন্য কাঁদতে হবে। সত্যি তোমার জন্য এই দুদিন যতটা কেঁদেছি অতটা তন্নির জন্য কাঁদিনি। যদিও তুমি আর তন্নি এক না, কিন্তু আমি প্রথমবারের মতো তন্নির মৃত্যুতে ওর প্রতি ভালোবাসা অনুভব করেছিলাম। আর এবার তার থেকেও বেশি তোমার অসুস্থতায় তোমার প্রতি ভালোবাসা অনুভব করেছি। আমি ভুল সময় ভালোবেসে ফেলেছি, যা কখনো গ্রহণযোগ্য নয়। আমি নিজেই চলে যাচ্ছি, এই পৃথিবী ছেড়েই চলে যাচ্ছি। যেখানে আমি অপরাধী, আমার অপরাধের কোনো ক্ষমা নেই, সেখানে ভালোবাসাও আশা করা হাস্যকর ব্যাপার। আমি হাসাতে চাই না, আমি ভালোবাসা পেতে চাই, ভালোবাসতে চাই, যা হবার নয় কোনোদিন। এজন্য আজ আমি আত্মত্যাগ দিতে যাচ্ছি। ভালো থাকুক সবাই। রানা, ভালো থেকো। ইস, যদি সে আমার মনের কথাগুলো শুনতে পেত, আফসোস। তিশা কথাগুলো ভাবতে ভাবতে গাড়ির স্পিড অনেক বেশি তুলে ফেলেছে। স্বাভাবিকভাবে গাড়ি চালানোর থেকে আরও জোরে সে যাচ্ছে। শহর ছেড়ে একটা উঁচু পাহাড়ের কাছে এসে থামলো সে। গাড়ি থেকে নেমে সে পাহাড়ের দিকে উঠতে শুরু করেছে। কয়েক মিনিটের মধ্যে সে পাহাড়ের চূড়ায় উঠে যায়। কিনারে এসে দাঁড়ালো। একবার পেছনে তাকায়, কেউ নেই। সামনে তাকিয়ে দাঁড়ালো। ধোঁয়াশা চারিপাশে। পাহাড়টা মানুষদের তৈরি হলেও অনেক ফুট উঁচু, এজন্য ঢাকা এরিয়াতে পাহাড় আছে। এত বেশি উঁচু হওয়ায় ধোঁয়াশা দেখা যায় নিচের সব। তিশা একটু একটু করে কিনারে এগিয়ে যেতে থাকে। ফাইনালি সে চূড়ান্ত কিনারায় এসে দাঁড়ালো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিশা চিৎকার করে বলে, রানা, আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। কেন বাসছি তার কোনো সঠিক জবাব আমার জানা নেই। তুমি রহস্যময় হও আর লুজার হও, সব চরিত্রে তোমাকে ভালোবেসেছিলাম। শুধু প্রকাশ করেছি ভুল সময় ভুলভাবে। ভালো থেকো তুমি, আর দেখা হবে না। তিশা কথাগুলো বলে লাফ দিল। চোখ বন্ধ করেই সে লাফ দিয়েছে, কিন্তু নিচে পড়ার আগে একটা হাত ওকে খুব শক্ত করে পেঁচিয়ে ধরল। তিশা চমকে যায়, চোখ খুলে তাকায়। কিনারা থেকে সরে এসেছে ও। সামনে ঘুরতেই দেখে রানা দাঁড়িয়ে আছে। তিশা রানাকে দেখে স্তব্ধ হয়ে যায়। রানা এখানে কখন আসলো? কি করবে বুঝতে পারছে না, কিন্তু রানাকে জাপটে জড়িয়ে ধরল। রানার বুকে মাথা রেখে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। রানা, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। আমি তোমাকে চাই। আমাকে মাফ করে দাও। আমি কখনো আর ভুল করব না। আর করলে তুমি যা শাস্তি দিবা আমি মাথা পেতে নেব। তুমি শুধু আমার সাথে থাকলেই হবে। আমাকে মাফ করে দাও। মরতে যাচ্ছিলে নাকি? আচ্ছা, সোজা হও, এদিকে ফেরো। কেন? আবার কিনারে দাঁড়াও, আমি ধাক্কা দিয়ে ফেলে দেবো। অনেক ইচ্ছে কাউকে ধাক্কা দিয়ে আত্মহত্যা করে দেখবো। তবে তোমার বাবার কাছে আগে ফোন দিও, বইলো তোমার মরার পর মিলাদে একটু বেশি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে, খাবো বেশি করে। চলো সারো, জলাপ দাও, আমি আস্তে করে ধাক্কা দেবো নি। বেয়াদব, ফাজিল, শয়তান পোলা। মরবো না তোমাকে রেখে। ফাজিল, আমাকে মেরে ফেলে অন্য মেয়েদের সাথে টাঙ্গি মারতে যাবা নাকি? হ্যাঁ, আমি টপার হব। বউ টপার হলে বড় টপার হবে। থামো, কেন আসছিলে? কখনো মেয়েদের পিছু ঘুরিনি, তাই ভাবছিলাম তোমার পেছনে একটু ঘুরি, তাই চলে আসলাম। ভালোবাসো সেটা বললেই হয়? ঢং করো খালি। তোমার প্রতি আগ্রহটা অনেক বিশাল। তোমাকে ঠিক কপালে পড়ার টিপের মতো ভালোবাসি। টিপ যেমন কপালকেই খুঁজে নেয়, আমি ঠিক ওভাবেই তোমাকে খুঁজে নেব বারবার। তোমার কানের দুলের মতো ভালোবাসি, মানে যে যেমন স্থানে মানায় আমি ঠিক তোমার পাত্রে রানা নামের স্থান নির্মাণ করব। তুমি আমাতে আর আমি তোমাতেই মানায়। চলো কোথাও বসি। না, এভাবেই ধরে থাকো, ভালোই লাগছে। রানাকে আরো শক্ত করে তিশা জড়িয়ে ধরল। আজ থেকে তিশা আর টপার থাকবে না। সে রানাকে সম্পূর্ণরূপে ভালোবেসে ফেলেছে। রানাও তাকে ভালোবাসে। ভুল সূত্রে যদি বিশাল ভালোবাসার সৃষ্টি হয়, সেই ভালোবাসা হারাতে নেই। ভালোবাসা বেঁচে থাকুক, পবিত্রতায়, আবেগে, আগ্রহে, অনুভবে, কল্পনায়, সর্বত্র। সবাই তিশা রানার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাই।